আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। উদ্ভাসের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। হ্যাঁ, অনেকেই চ্যাট বক্সে সালাম দিচ্ছ। ওয়ালাইকুম সালাম। ভালো আছে কিনা জিজ্ঞাসা করছো। হ্যাঁ ভাইয়া, আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের আজকে যে ম্যাথ ক্লাসটা হবে, ম্যাথ 13 লেকচার, সেটা হচ্ছে ভোকাল হচ্ছে তোমাদের সাথে আমাদের বরাবর মতো আজিজ ভাই আছেন। তো আচ্ছা, আমরা 2 মিনিট ওয়েট করে তারপর হচ্ছে ক্লাসটা শুরু করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, এখনো অনেকে জয়েন করে বাকি আছে, তো আমরা 2 মিনিট দেখি। আজিজ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? এই তো ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? এই তো আছি আলহামদুলিল্লাহ। ভাই তাহলে আমরা 2 মিনিট পরে শুরু করবো। ঠিক আছে ভাই। ওকে ভাই। আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে উদ্ভাসের নবম শ্রেণী একাডেমিক প্রোগ্রাম 2022-এর আজকের গণিত লেকচারে। আমি আব্দুল আজিজ ইনশাল্লাহ থাকবো আপনাদের সাথে আগাম 100 থেকে 120 মিনিটের মতো। আলোচনা করবো হচ্ছে আপনাদের বইয়ের অনুশীলনী 6.1 এবং 2 নিয়ে। তো ক্লাসটা শুরু করার আগে কাইন্ডলি জানিয়ে দিবেন চ্যাট বক্সে কে কেমন আছেন। যেমনই থাকেন না কেন আলহামদুলিল্লাহ লিখবেন, কারণ আপনি অনেকের চেয়ে ভালো আছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন জিজ্ঞেস করেছেন অনেকে। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাইয়া। না, এই চ্যাপ্টার একদিনে শেষ হবে না। এই চ্যাপ্টার মেইন যে আলোচনা সেটা তো আজকে নাই। বেসিক্যালি মেইন আলোচনাটা হচ্ছে 6.3 নিয়ে, ওটা নিয়ে পরীক্ষায় আসবে এবং ওইটাই আসলে মেইন। এগুলো হচ্ছে সব পুরাতন দিনের আলাপ আর কি, আগে যা জানতেন ওগুলো একটু একবার রিভিউ করে দেওয়া। ঈদ কেমন কাটলো ভাই? আলহামদুলিল্লাহ ভাইয়া, ঈদ অনেক ভালো কেটেছে। ওকে ভাইয়া, দুপুরে খাইছেন? জি ভাই আলহামদুলিল্লাহ খেয়েছি। কি কোশ্চেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ঈদের পর আপনাদের কোশ্চেন গুলো সুন্দর হয়ে গেছে, গুড। আচ্ছা, তো চলেন আমরা একটু দেখি গত ক্লাস তো আসলে যে কবে হয়েছিল, এটা সম্ভবত ঈদের আগে। আমরা নরমালি সকালে কি খাইছি এটা হচ্ছে দুপুরে ভুলে যাইছো। গত ক্লাস অর্থাৎ ঈদের আগে কি হোমওয়ার্ক ছিল এটা অনেকেরই মনে না থাকারই কথা। তাও যদি কোনো সুহৃদ ব্যক্তি থাকেন বা মনোযোগী স্টুডেন্ট থাকেন যাদের হচ্ছে এটা মনে আছে, তাদের জন্য এটা সলিউশনটা এখানে দেওয়া আছে। তো গত ক্লাসে এরকম একটা বাড়ি কাজ দেওয়া দেওয়া থাকার কথা আপনার, সেটার হচ্ছে গিয়ে সলিউশনটা এখানে দেওয়া। যারা করেছেন মিলিয়ে নেবেন, যারা করেন নাই দেখে নেবেন। ইনশাল্লাহ আপনি বুঝে যাবেন, কারণ এখানে এত কঠিন কিছু নাই। জাস্ট একটা সিম্পল ফর্মুলার উপর পুরো জিনিসটা বেসিস করে আছে। সেটা হচ্ছে sin 90 - θ, এটা মানে হচ্ছে cos θ।
tan 90 মাইনাস থিটা, এটা মানে হচ্ছে cot থিটা। পূরক কোণের যে ত্রিকোণমিতিক অনুপাতগুলো ছিল ওইটার উপর বেসিস করে হচ্ছে পুরোটা দেওয়া আর কি। অনেক বুদ্ধিমান বা বুদ্ধিমতী আছে যারা করে কি এটাকে ক্যালকুলেটরে দিয়ে দেয়, এগুলো সব একাধারে হচ্ছে ক্যালকুলেটরে বসায় দেয়, ক্যালকুলেটরে বসায় দেওয়ার পর যেটা আসে ওই দেখা যায় অ্যান্সার আসে 1, ওইটা অ্যান্সার লিখে দেয়। তো ব্যাপারটা আসলে ওইটার জন্য দেওয়া হয় নাই, দেওয়া হয়েছে হচ্ছে আপনি এই পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাতের ব্যাপারটা প্রয়োগ করতে পারেন নাকি সেটা চেক করার জন্য দেওয়া হয়েছিল। তো যারা করেননি তারা একটু দেখে নিবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন, কোনো সমস্যা হবে না। তো আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে কথা বলবো এগুলো হচ্ছে গত প্রায় আত্রে কোন ক্লাস 9, গত 8 বছর ধরে আমরা যা যা পড়ে এসেছি এই জ্যামিতিক রিলেটেড জিনিসপত্র, ওগুলোই হচ্ছে জাস্ট ওভারভিউ। অনেকগুলো জিনিস আমরা প্রমাণ করব না, জাস্ট হচ্ছে রিকল করব, কিন্তু কিছু কিছু জিনিস হচ্ছে কি আমরা প্রমাণ করবো আর কি। আবার বলে নেই 6.1-2 এটা হচ্ছে গিয়ে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, মোটামুটি এমসিকিউ আসতে পারে, কিন্তু রিটেনের জন্য হচ্ছে গিয়ে একদমই লেস ইম্পর্টেন্ট, বুঝছেন। পরীক্ষায় আসলে বেসিক্যালি 6.3 থেকে কোশ্চেন আসে, যদি আসে আর কি 6 থেকে। তো আমরা হচ্ছে গিয়ে মূলত আজকে হচ্ছে গিয়ে ওভারভিউ টাইপ আর কি, আমরা হচ্ছে যা যা জানতাম সেই জিনিসগুলো একটু রিকল করার চেষ্টা করবো আর কিছু না। আচ্ছা, সালাম সালাম দিচ্ছেন এখনো? ওয়ালাইকুম আসসালাম। ওকে, আলহামদুলিল্লাহ। চলেন এবার হচ্ছে আমরা দেখি এখানে কি লেখা। তল, তল হচ্ছে একটা 2D জিনিস, যার দৈর্ঘ্য আর প্রস্থ দুইটা জিনিস থাকবে। 2D মানে হচ্ছে 2 ডাইমেনশনাল, দুইটা মাত্রা থাকে, অর্থাৎ দৈর্ঘ্য থাকবে একটা, প্রস্থও থাকবে। তার একটা দৈর্ঘ্য থাকবে আবার একটা প্রস্থ থাকবে। মনে করেন যে এই খাতার উপর আপনি লিখতেছেন ওইটা একটা তল, মসৃণ তল। টেবিলের উপর লিখতেছেন ওই টেবিল হচ্ছে কি একটা তল, ঠিক আছে, তার একটা দৈর্ঘ্য আছে আর একটা প্রস্থ আছে। তাহলে তল হচ্ছে সেই জিনিস যার দৈর্ঘ্য ও প্রস্থ থাকবে। রেখা কি? রেখার আগে হচ্ছে বিন্দু কি, এটা একটু জানা উচিত। বিন্দু হচ্ছে 0D জিনিস, 0D এখানে ওডি হয়ে গেছে। 0D মানে হচ্ছে শূন্য মাত্রিক, অর্থাৎ যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিছু নেই সেটাই হচ্ছে কি আপনার বিন্দু। ঠিক আছে, এটা হচ্ছে একটা বিন্দু। রেখা কি? রেখা হচ্ছে একটা চলমান বিন্দু বলা যায়, রেখাকে একটা চলমান বিন্দু বলা যায়, বা এইভাবে না বলে আপনি এইভাবে বলতে পারেন। রেখা হচ্ছে বেসিক্যালি যার শুধু দৈর্ঘ্য আছে, যার শুধু দৈর্ঘ্য আছে সেটাই হচ্ছে আপনার রেখা। রেখা হচ্ছে 1D, অর্থাৎ 1 ডাইমেনশনাল, একটা মাত্র মাত্রা আছে। এই যে দৈর্ঘ্য, দৈর্ঘ্যটা হচ্ছে খালি একটা মাত্রা, দৈর্ঘ্য একটা মাত্রা, প্রস্থ একটা মাত্রা, উচ্চতা একটা মাত্রা, বুঝছেন। যার শুধু দৈর্ঘ্য আছে সেটা হচ্ছে গিয়ে রেখা। এটা এগুলো আপনারা জানেন, এগুলো আপনারা চিনেন, এগুলো এত নতুন কিছু নেই। যে রেখার কিন্তু দুই পাশে কিন্তু ভাই অসীম, মানে চলতে থাকবে, এই সাইডও চলতে থাকবে আবার এই সাইডও চলতে থাকবে। কিন্তু রশ্মির ক্ষেত্রে রেখা, তুমি আবার চলে আসলা এই রেখা, এটা তো একটু আগেই বললাম, এটা এখানে আবার আছে, সমস্যা নাই। রশ্মি কি? রশ্মি হচ্ছে যেইটার এক পাশ স্থির থাকবে আরেক পাশ চলমান থাকবে। একটা পাশ হচ্ছে মানে একটা প্রান্ত বিন্দু থাকবে, আরেকটা হচ্ছে গিয়ে আরেক পাশ হচ্ছে কোনো প্রান্ত বিন্দু থাকবে না, ওইটা চলতে থাকবে। রেখার বেসিক্যালি দুইটা প্রান্ত বিন্দু থাকে। রেখার বেসিক্যালি হচ্ছে কি, সরি ভুল বলছি, রেখার কোনো প্রান্ত বিন্দু থাকে না। রেখার মূলত হচ্ছে কোনো প্রান্ত বিন্দু থাকে না। রশ্মির একটা প্রান্ত বিন্দু থাকে, আরেক দিক দিয়ে অসীম, সে চলতে থাকে। রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, অর্থাৎ দুই পাশ দিয়ে সে চলতে থাকবে। আর রশ্মির একটি প্রান্ত বিন্দু আছে, আরেকটি হচ্ছে গিয়ে চলমান। আর রেখাংশ কি? রেখাংশ কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে রেখার অংশ, রেখার অংশটাকে বেসিক্যালি আমরা বলি হচ্ছে রেখাংশ। অর্থাৎ এর দুই সাইডে হচ্ছে গিয়ে দুইটা প্রান্ত বিন্দু থাকবে। রেখাংশ বেসিক্যালি দেখতে হচ্ছে এরকম। তাহলে দেখেন এই তিনটারই হচ্ছে এখানে চিত্র আঁকা আছে। এই যে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেখা, এরপরে রশ্মির পাশে তো রশ্মি আঁকা আছে, আর হচ্ছে গিয়ে আপনার রেখাংশের দুইটা প্রান্ত বিন্দু থাকবে, দুই সাইডে বন্ধ থাকবে। ছোটবেলার জিনিসপত্র, আজকে ক্লাস হচ্ছে গিয়ে আমাদের মোটামুটি আগেও শেষ হবে, প্লাস হচ্ছে গিয়ে আমরা যা যা শুনবো এগুলো কিছু লিখাও দরকার নেই, বুঝছেন, খালি শুনে যাবেন, শুনে গেলেই হচ্ছে গিয়ে পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। ওকে, এবার আসলে হচ্ছে কোণ। কোণ কি? দুইটা রশ্মি, জ্যামিতিতে কোণের সংজ্ঞা হচ্ছে গিয়ে দুইটা রশ্মি যেই জায়গাতে হচ্ছে গিয়ে ছেদ করে ওইখানে উৎপন্ন হয় হচ্ছে গিয়ে কোণ। দুইটা রশ্মি যেই বিন্দুতে ছেদ করে সেখানে যেটা উৎপন্ন হয় সেটাকে আমরা নরমালি হচ্ছে জ্যামিতিক কোণ বলি। ত্রিকোণমিতিক কোণ আবার হচ্ছে ভিন্ন জিনিস।
ত্রিকোণমিতিক কোণের সংজ্ঞা আমি জানি না আপনারা শুনছেন নাকি, শোনার কথা, ত্রিকোণমিতি যেহেতু পড়ে ফেলছেন। এক্স অক্ষ বরাবর কোন একটা রশ্মি ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরালে যেটা উৎপন্ন হয় সেটাকে ত্রিকোণমিতি ভাষায় কোণ বলে। আর জ্যামিতিক ভাষায় দুইটা রশ্মি যে জায়গায় মিলিত হবে সেখানে যেটা উৎপন্ন হবে সেটাই হচ্ছে আপনার জ্যামিতিক কোণ। সরল কোণ কি? সরল কোণ হচ্ছে কি 180°। সরল কোণ হচ্ছে কোন একটা রেখা বা কোন একটা রেখাংশের একটা বিন্দুতে উৎপন্ন যে কোণটা আছে এটাকে বলা হচ্ছে কি এক সরল কোণ। এটা কত ডিগ্রি? এটা হচ্ছে আপনার 180°। 180°কে সাধারণত এক সরল কোণ বলা হয়। সন্নিহিত কোণ কি? মনে করেন এটা হচ্ছে কি একটা রশ্মি, এই রশ্মির সাথে এদিকে একটা কোণ তৈরি হলো, আবার এদিকে একটা কোণ তৈরি হলো। এই যে এই কোণ আর এই কোণ, এই দুটাকে বলা হয় পরস্পর সন্নিহিত কোণ। এই এক্স আর ওয়াই এই দুটো হচ্ছে পরস্পর পাশাপাশি কোণ আর কি। এক্স ও ওয়াই সন্নিহিত দুইটি কোণ, পাশাপাশি দুইটা কোণ। সন্নিহিত কথাটা মানেই হচ্ছে পাশাপাশি, সন্নিহিত দুটি কোণ। সরল কোণ হচ্ছে 180°, আর কোণ তো বললাম। সমকোণ কি? সমকোণ হচ্ছে গিয়ে যেই কোণের মান 90° তাকে বলা হচ্ছে এক সমকোণ। যেই কোণের মান 90° তাকে বলা হচ্ছে এক সমকোণ। এটাকে আরেকভাবে সংজ্ঞায়ন করে অনেকে, যে কোন একটা রেখার উপর কোন একটা বিন্দুতে অপর একটা রশ্মি যদি মিলিত হয়, অপর একটা রশ্মি যদি মিলিত হয় তাহলে যে দুইটা কোণ উৎপন্ন হয় ওই দুইটা কোণ যদি সমান হয়। কি বললাম আবার বলি, কোন একটা রেখার কোন একটা বিন্দুতে অপর একটা রশ্মি যদি মিলিত হয়, মিলিত হওয়ার পর যে দুইটা কোণ উৎপন্ন হয় ওই দুইটা কোণ যদি সমান হয় তাহলে প্রত্যেককে আমরা বলি এক সমকোণ। ওই ঘুরে ফিরে একই কথা, মানে 90°কে আমরা বলি হচ্ছে এক সমকোণ। আচ্ছা, সূক্ষ্মকোণ কাকে বলে? সূক্ষ্মকোণ হচ্ছে কি 90°-র চেয়ে ছোট, 90°-র চেয়ে ছোট এবং 0°-র চেয়ে বড়। 90°-র চেয়ে ছোট কোণকে 0° বলে তো কোণই উৎপন্ন হয়নি, তাই না? 90°-র চেয়ে ছোট কোণকে বলা হয় হচ্ছে কি আপনার সূক্ষ্মকোণ। কিসব বাচ্চাদের জিনিসপত্র পড়তেছি আমরা না। এই যে এটা হচ্ছে কি আপনার সূক্ষ্মকোণ। স্থূলকোণ কি? স্থূলকোণ হচ্ছে কি আপনার 90°-র চেয়ে বড় হতে হবে আর 180°-র চেয়ে ছোট হতে হবে। 90°-র চেয়ে বড় হতে হবে আর 180°-র চেয়ে ছোট হতে হবে। ঈদ পুনর্মিলনী তো, ঈদের পরে মনে করেন অনেকে তো ঈদের আমেজই যায় হচ্ছে গিয়ে প্রায় 20-25 দিন পর, মানে এই রোজার ঈদের আমেজ যেতে যেতে কোরবানি ঈদ চলে আসে, এমনও অবস্থা হয় অনেকে। এই জন্য মনে করেন আমরা একটু সহজ সবটা জিনিস দিয়ে হচ্ছে শুরু করলাম আর কি। 90°-র চেয়ে বড়, 180°-র চেয়ে ছোট। 90°-র চেয়ে বড় আর 180°-র চেয়ে ছোট কোনকে আমরা বলি হচ্ছে, কালার চেঞ্জ হয়ে গেল কেন আবার? আচ্ছা সমস্যা নেই, ছোট কোণকে বলা হয় হচ্ছে স্থূলকোণ। মূলত দেখতে হচ্ছে এরকম, এটা হচ্ছে আপনার স্থূলকোণ। এখন ঘটনা হচ্ছে প্রবৃদ্ধ কোণ কাকে বলে? প্রবৃদ্ধ কোণ কাকে বলে? প্রবৃদ্ধ কোণের সংখ্যাটা হচ্ছে এরকম, 180°-র চেয়ে বড়। প্রবৃদ্ধ কোণের সংখ্যাটা হচ্ছে 180° এর চেয়ে বড় আর 360°-র চেয়ে ছোট। 180°-র চেয়ে বড় আর 360°-র চেয়ে ছোট। ভাই রেখার তো কোনো প্রান্ত বিন্দু নেই, তাহলে রেখাংশ দুইটা প্রান্ত বিন্দু কেন? কারণ রেখার একটা অংশ হচ্ছে রেখাংশ, এই জন্য আমি ওই রেখা থেকে একটা অংশকে কেটে নিচ্ছি, তো কেটে যখন নিচ্ছি তখন এটাকে তো বন্ধ করে দিচ্ছি দুই পাশকে, এই জন্য দুইটা প্রান্ত বিন্দু যেটা ওইটা হচ্ছে কি রেখাংশ। আচ্ছা, 360°-র চেয়ে ছোট কোণকে প্রবৃদ্ধ কোণ বলে। তাহলে এটা একটু দেখতে কেমন হবে দেখেন, এই যে এই কোণটা, এই কোণটা হচ্ছে আপনার প্রবৃদ্ধ কোণ। এটা দেখেন, এটা 180°-র চেয়ে বড় আবার 360°-র চেয়ে ছোট, এটাকে আমরা নরমালি বলেছে প্রবৃদ্ধ কোণ। আচ্ছা, 180° চোণ কি স্থূল চোণ? ও 180° কোণ কি, কোন বানান যে লিখছেন মাশাআল্লাহ। আচ্ছা, ভাই আপনি অনেক তাড়াতাড়ি কথা বলেন, কি বলেন আল্লাহ, আজকে তাড়াতাড়ি কথা বলতেছি। তো নরমালি অনেক তাড়াতাড়ি কথা বলি, কিন্তু আজকে তো ধীরেই কথা বলছি ভাইয়া। ভাইয়া আজকে পোল গুলো অনেক ইজি হবে তাই না? কথা সত্য, কথা সত্য, আপনি কিন্তু আগে আগে বুঝে গেলেন কেমনে? জ্যামিতিতে 360°-র চেয়ে বেশি কোণ নাই জ্যামিতিতে।
জ্যামিতিতে 360 চেয়ে বেশি কোণ নাই, বুঝছেন? ত্রিকোণমিতিতে আছে, ওইটা জ্যামিতিতে নেই। ও চলে আসছে, পোলের কথা বলতে বলতে পোল কোশ্চেন চলে আসছে, প্রথম পোল কোশ্চেনটা। এখানে একটা জিনিস উঠে নেই, দাঁড়ান দাঁড়ান, এখানে একটা জিনিস উঠে নেই, সেটা একটু লিখে দিই। এই যে এটা উঠে নেই, এটা হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল কেন বুঝলাম না। এই যে কোশ্চেনটা হচ্ছে এইটা, বুঝছেন? এখন হচ্ছে অ্যান্সার করেন। হ্যাঁ, পড়া সহজ হলে পুরো তো সহজ হবে। আহ, না, কথা না, পড়া সহজ কিন্তু পোল মাঝে মাঝে একটু কঠিন হয়ে যায়। আরিস ভাই এতদিন ক্লাস নেন নাই কেন? না, ক্লাস নিয়েছি, আপনাদের নেইনি। নিয়েছি নিয়েছি, উদ্ভাসেরই ক্লাস নিয়েছি, কিন্তু আপনাদের নেইনি আর কি। এটা আবার কেমন বল? কোশ্চেনে তো অ্যান্সার দেওয়া আছে, কোশ্চেনে অ্যান্সার দেওয়া আছে, কোশ্চেনে বলা আছে এটা 300 ডিগ্রি। কোশ্চেনে কি বলা আছে নাকি এটা 300 ডিগ্রি? তো বলা নাই। ভাই এই পোলে 100% উঠে চকলেট খাবেন 100 বার। এই এই পোল না, কখনো যদি কোনো বলে 100% উঠে, বুঝছেন? চকলেটটা তো আসলে মেইন না, চকলেটটা একটা বস্তুবাদী জিনিস। মন থেকে যে একটা দোয়া পাবে, এবং এটার জন্য আমি প্রায় সময় চেষ্টা করি, যেমন গত ক্লাসে ক্লাস 10 একটা ক্লাসে অনেক চেষ্টা করেছিলাম একটা বলে 100% উঠানোর, পারলাম না। মানে আর তো সহজ কিছু দেওয়া যায় না, অনেক সহজ একটা জিনিস দিচ্ছি, কিন্তু তাও 100% ওঠে নাই। ও আচ্ছা, শেষ শেষ শেষ, অনেক সময় দিয়ে দিছি, খেয়ালই নেই যে পোল লঞ্চ করে বসে আছি। তো তাও দেখা যাচ্ছে 15% মানুষ অ্যান্সার করে নাই, তারা হয়তো বা ক্লাসে নেই বা লাঞ্চ করতে গেছে বা হচ্ছে গিয়ে ভুলে জয়েন করে এখন অন্যদিকে চলে গেছে। আচ্ছা এখন দেখি এটা অ্যান্সারটা কি। দেখেন এত সহজ কোশ্চেন, তাও 76% মানুষ কারেক্ট অ্যান্সার দিয়েছে, বাকি 24% ভুল। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে গিয়ে 60 ডিগ্রি হবে ভাই, এটা অ্যান্সার 60 ডিগ্রি হবে। কেন 60 ডিগ্রি হবে? কারণ হচ্ছে গিয়ে যখন আমরা এই যে কোন এবিসি জিজ্ঞেস করি, তখন সবসময় এই যে এই ছোট কোনটাকে জিজ্ঞেস করি। এই যে যেটা বড় যেটা আছে, ওই কোনটার কথা যদি জিজ্ঞেস করতাম, তখন আমি লিখতাম হচ্ছে এখানে প্রবৃত্ত কোণ এবিসি। মানে আপনাকে বলেই দিত প্রবৃত্ত কোণ এবিসি এর মান কত, যদি এটা জিজ্ঞেস করতো তখন অ্যান্সারটা হয়তো 300 ডিগ্রি। কিন্তু শুধু এবিসি যখন বলে তখন সবসময় চিন্তা করবে এই ছোট যে কোনটা আছে সেটা। এটা অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে 60 ডিগ্রি। কিন্তু একটু বেশি বুঝতে গেলে তখন মানুষজন এ আর বি উভয় দিয়ে দেয় আর কি, এটাই সমস্যা। প্রবৃত্ত কোণের চিত্রটা আবার বলবেন? প্রবৃত্ত কোণের চিত্রটা হচ্ছে যেই কোণটা 180 চেয়ে বড়, যেমন এই যে এই চিত্রটার দিকে তাকান। এই যে এখানে আপনার এই কোণটা 180 চেয়ে বড়, কিন্তু 360 চেয়ে ছোট, এই কোণটাকে বলা হয় হচ্ছে প্রবৃত্ত কোণ। এটা হচ্ছে সূক্ষ্মকোণ। আচ্ছা ভাই, এটা তো দেওয়াই ছিল, জি দেওয়াই ছিল। আচ্ছা ওকে, চলেন দেখি। অ্যান্সার সি, কিন্তু আমি ভুল করে এ দিয়েছি। অ্যান্সার এ রে ভাই, আপনি ভুল করে ঠিকই দিয়েছেন। আচ্ছা ঠিক আছে। পুরক্ষণ, পুরক্ষণ কাকে বলে? তো এটা আপনারা অনেকেই জানেন, পুরক্ষণ হচ্ছে যখন দুইটি কোণের সমষ্টি, যখন দুইটি সন্নিহিত কোণের সমষ্টি 90 ডিগ্রি। সন্নিহিত কোণ বলা ঠিক না, দুইটি কোণের সমষ্টি যখন হচ্ছে 90 ডিগ্রি। দুইটি কোণের সমষ্টি, দুইটি কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে একটিকে অপরটির পুরক্ষণ বলে। সমষ্টি 90 ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির পুরক্ষণ বলে।
তাহলে সিচুয়েশনটা কিরকম একটু খেয়াল করি, যে এটা যদি হচ্ছে কি একটা রশ্মি হয়, তাহলে এখানে একটা কোণ আছে এ, এখানে একটা কোণ আছে বি। মনে করেন আমি আপনাকে বলে দিলাম এ প্লাস বি হচ্ছে 90 ডিগ্রি। যদি এরকম বলে দেয় যে এ প্লাস বি এটার মান কত 90 ডিগ্রি, তাহলে এ আর বি পরস্পর পূরক কোণ, মানে এ কে বি এর পূরক কোণ বলে, আবার বি কে হচ্ছে এ এর পূরক কোণ বলে। এ কে বি এর পূরক কোণ বলে, আবার বি কে এ পূরক কোণ বলে। অর্থাৎ যখনই দেখবেন দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি, একটা হচ্ছে আরেকটার পূরক কোণ, তাহলে হচ্ছে এ হচ্ছে এখানে বি এর পূরক কোণ, বা বি হচ্ছে এখানে এর পূরক কোণ। আবার সম্পূরক কোণ কি? সম্পূরক কোণ হচ্ছে গিয়ে যখন দুইটা কোণের সমষ্টি 180 ডিগ্রি, যখন দুইটা কোণের সমষ্টি, দাঁড়ান এখানে একটা এটাকে ডুপ্লিকেট করা যায়। ডুপ্লিকেট তো করা যায়, কিন্তু ওরা যদি নিয়ে আসা যায় না কেন? বুঝলাম তুমি হচ্ছে কি এখানে আসো, তুমি এদিকে আস না কেন? দাঁড়ান তো, না তাকে এটা পুরোটা লিখি আবার। আচ্ছা এখানে কি ঘটনা, কি ঘটনাটা হচ্ছে দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে, দুইটি কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে, 180 ডিগ্রি হলে একটিকে অপরটির পূরক কোণ বলে। একটিকে অপরটি, সরি পূরক না, সম্পূরক কোণ বলে। তাহলে সিচুয়েশনটা কেমন, এই যে এটা মনে করেন হচ্ছে একটা রেখা, এখানে হচ্ছে কি আমার একটা কোণ তৈরি হলো, এই যে এই কোণ আর এই কোণের সমষ্টি মনে করেন হচ্ছে কি আপনার 180 ডিগ্রি। তাহলে এখানে যেহেতু এ প্লাস বি হচ্ছে 180 ডিগ্রি, তাহলে আমরা এ কে বলতে পারবো হচ্ছে বি এর সম্পূরক কোণ, আবার বি কে বলতে পারবো হচ্ছে এ এর সম্পূরক কোণ। একই কথা, দুইটাই বলা যায়। বি হচ্ছে আপনার এ এর সম্পূরক কোণ, বা এ হচ্ছে আপনার বি এর সম্পূরক কোণ, দুইটা একই কথা। আচ্ছা এরপরে কি লেখা আছে দেখেন, বিপ্রদীপ কোণ। বিপ্রদীপ কোণ তো এটা দেখতে দেখতেই বড় হয়েছেন আপনারা। এটা মনে করেন একটা সরলরেখা, এটা মনে করেন আরেকটা সরলরেখা। এই দুইটা সরলরেখা যে জায়গায় ছেদ করলো, সেই জায়গায় যে কোণগুলো উৎপন্ন হলো, মনে করেন এটা একটা কোণ, এটা একটা কোণ, এটাকে বলা হয় এটা বিপ্রদীপ কোণ। এক্স এর বিপ্রদীপ কোণ হচ্ছে ওয়াই, তারপরে এই যে মনে করেন জেড এর বিপ্রদীপ কোণ হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে, এই যে এই দুইটা হচ্ছে কি বিপ্রদীপ কোণ, আর এই দুইটা হচ্ছে কি বিপ্রদীপ কোণ। জেড আর ডাব্লিউ হচ্ছে বিপ্রদীপ কোণ একে অপরের, আর এক্স আর ওয়াই হচ্ছে একে অপরের বিপ্রদীপ কোণ। আচ্ছা চলেন এবার পরেরটা যাই। এখানে কি লেখা, একান্তর কোণ অনুরূপ কোণ। আচ্ছা এই জিনিসটা সহজ জিনিস, খালি দুইটা সমান্তরাল সরলরেখা দিয়ে পুরো কনসেপ্টটা বোঝা যায়। মনে করেন এই দুইটা হচ্ছে গিয়ে সমান্তরাল সরলরেখা, এই দুইটা হচ্ছে সমান্তরাল সরলরেখা, আর এটা হচ্ছে তাদের একটা ছেদক, এটা হচ্ছে তাদের একটা ছেদক। এই যে ছেদকটা আমি আঁকলাম, আঁকার পরে এখানে কয়েক ধরনের কোণ তৈরি হয়েছে, একটা নাম হচ্ছে একান্তর আর একটা হচ্ছে অনুরূপ। দেখেন একান্তর কোণটাকে বলে, এই যে এই কোণের একান্তর কোণ বলে হচ্ছে এটাকে এক্স, এই যে এটার একান্তর কোণ বলে হচ্ছে আপনার ওয়াই কে, এই যেটা হচ্ছে একান্তর কোণ। আর অনুরূপ কোণ কাকে বলে, এই যে ওয়াই এর অনুরূপ কোণ হচ্ছে কি এটা, এই যে জেড কে বলা হয় হচ্ছে ওয়াই এর অনুরূপ কোণ। দেখেন এই যে এটা এটা দেখতে একই রকম, তাহলে আমি এখানে বলতে পারি ওয়াই ও জেড এরা হচ্ছে অনুরূপ কোণ, আর এক্স আর ওয়াই এরা হচ্ছে গিয়ে একান্তর কোণ। মানে ছেদকের দুই পাশে যেটা উৎপন্ন হবে সেটা একান্তর কোণ, আর ছেদকের এই যে একই পাশে আপনার দুই সাইডে উৎপন্ন হবে যেটা, সেটা হচ্ছে অনুরূপ কোণ আর কি। তাহলে এক্স আর ওয়াই হচ্ছে কি আপনার একান্তর কোণ, আর ওয়াই আর জেড হচ্ছে কি এখানে ওয়াই আর জেড হচ্ছে অনুরূপ কোণ। একান্তর কোণ পরস্পর সমান, অনুরূপ কোণ পরস্পর সমান, একটু খেয়াল রাখবো আমরা। ভাইয়া পড়াগুলো পড়াচ্ছেন অনেক নস্টালজিক লাগতেছে, আরে বাবা নস্টালজিক লাগতেছে। আম, আহ, আচ্ছা সরল কোণ, সরল কোণে প্রবৃদ্ধ কোণ হচ্ছে সরল কোণের আসলে প্রবৃদ্ধ কোণ নাই। আচ্ছা এটা সবচেয়ে এক্স হলো ওয়াই এর বিপরীত কোণ হতে পারবে। আচ্ছা ওকে, যে এক্স আর ওয়াই, এক্স আর জেড এখানে বিপরীত কোণ। আচ্ছা এবার আসলে যে ছেদকের একই পার্শ্বস্থ কোণ কোনগুলোকে বলে, যেমন এই যে ওয়াই আর এখানে আমি আরেকটা কোণ আঁকলাম, মনে করেন হচ্ছে ডাব্লিউ। ওয়াই ও জেড এগুলো হচ্ছে ছেদকের একই পার্শ্বস্থ কোণ, ওয়াই ও জেড এগুলো হচ্ছে ছেদকের একই পার্শ্বস্থ কোণ, মানে একই দিকে কোণ আর কি।
ছেদকের একই পার্শ্বস্থ কোণ, একই পার্শ্বস্থ অন্তঃস্থ কোণ। সহজ জিনিস, খুবই সহজ জিনিস, নতুন কিছু শিখেন নাই, বিগত জিনিসপত্র আগে। এটা কি আসলো? ও এটা একটা দুষ্টামি, এটা একটা দুষ্টামি। আপনারা হচ্ছে অ্যান্সার দিবেন 15 সেকেন্ডের মধ্যে, অ্যান্সার দিবেন চ্যাট বক্সে, অ্যান্সার দিবেন চ্যাট বক্সে, 15 সেকেন্ডের মধ্যে অ্যান্সার দিবেন চ্যাট বক্সে। 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন, 8 জন, 9 জন, 10, 11, 12। আচ্ছা, অনেক উত্তর দিয়েছে, গুড। 12 জনেরটা মোটামুটি কারেক্ট হয়ে গেছে, কিন্তু উত্তর দিয়েছেন অনেকে। আছে তো অ্যান্সার হচ্ছে গিয়ে দা এখানে 2বার আছে, এখানে দা 2বার আছে। তো এটাই সমস্যা। কিন্তু কিছু বুদ্ধিমান বা বুদ্ধিমতী বলেছে কি, ভাই এখানে কমা হবে। ভাই কে বলছে কমা ছাড়া এগুলো লেখা যায় না নাকি? আবার কয়েকজন বলতেছে ভাই 10 কই, 10 কে দেখা যাচ্ছে না, এখানে 20 শেষ কেন হইলো, এটা 10 হবে। বুঝলাম না এগুলো কেন ভুল মনে হচ্ছে আপনার। না 2বার, কিন্তু হচ্ছে মানুষের নর্মাল সাইকোলজিতে হচ্ছে গিয়ে এটা যারা আগে দেখে না, মানে সেম কোশ্চেনটা যদি আপনি আগে কখনো ফেস করে থাকেন, তাহলে হচ্ছে গিয়ে পারার রেট বেড়ে যায় আর কি। যদি আগে কখনো ফেস না করেন, তাহলে হচ্ছে গিয়ে যারা মানে নতুন শুনে কোশ্চেনটা, তাদের মধ্যে পারার রেটটা অনেক কম। প্রায় দেখা যায় 80 থেকে 85% মানুষ হচ্ছে ভুল অ্যান্সার দেয়। ভুল অ্যান্সার মানে কি, অনেকে মিস্টেকই খুঁজে পায় না, অনেকে মিস্টেকই খুঁজে পায় না, এই যে ডিজে 2বার আছে এটা অনেকেই দেখে না। আচ্ছা, আজকের ক্লাসে কিছুক্ষণ পরে মনে হয় এরকম আরেকটা থাকবে, মোস্ট প্রবাবলি এরকম আরেকটা থাকবে। তো এর আগের ব্যাচও, ক্লাস 10 এর ব্যাচে সেম হয়েছিল, যে আপনার হচ্ছে অনেকে পারছিল এটা, অনেকে বলতে কি যে ওইটার মনে হয় আরেকটু বেশি কয়েকজন পারছিল। পরে কোশ্চেনটাতে অনেক কম মানুষ পারছিল। তো রাত্রে অপেক্ষা করেন, পরে কিছুক্ষণ পরে হঠাৎ করে এরকম একটা কোশ্চেন চলে আসবে, ওইটা দেখি কয়জন অ্যান্সার করতে পারে। ভাই লাস্টের কোনটা আবার বলবেন? ছেদক ভাই লাস্টের কোনটা আসলে কিছু না, এটা বুকিজুবি কথাবার্তা, এটা একটু পরে আবার আসবে, এই জিনিসটা একটু পরে আবার আসবে। ছেদকের একই পার্শ্বস্থ অন্তঃস্থ কোণ, এই যে ডাব্লিউ আর হচ্ছে গিয়ে ও, আস্তে আস্তে, ও একটা ভালো কথা বলছে, ও ও খুবই ভদ্রতার সাথে একটা ভালো কথা বলছে, এখানে জেড লিখে ফেলছিলাম, এটা ডাব্লিউ হবে। ওয়াই আর ডাব্লিউ হচ্ছে ছেদকের একই পার্শ্বস্থ কোণ। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। মানে ছেদকের একই পাশে যে দুটো অন্তঃস্থ কোণ আছে, এগুলো হচ্ছে ওয়াই আর ডাব্লিউ, আমি ভুলে জেড লিখে ফেলেছিলাম। অন্তঃস্থ থেকে ধন্যবাদ আপনাকে। আচ্ছা, চলেন এবার একটু এদিকে দেখি কি লেখা আছে। আরে এখন তো আসল নস্টালজিয়াতে ডুব দিব আমরা। এগুলো হচ্ছে খালি আমরা একটু মনে করার চেষ্টা করবো আর কি, বুঝছেন? প্রমাণ দরকার নেই, খালি হচ্ছে কি জিনিসগুলোর যে থিওরি গুলো ছিল ওগুলো একটু মনে করা যায়। এগুলো ক্লাস 6-7 বই প্রমাণগুলো আছে আর কি, বুঝছেন? আপনি চাইলে একবার দেখে নিতে পারেন, কিন্তু কোনো প্রয়োজনই নেই। কি কি আছে দেখেন, একটি সরলরেখার একটি বিন্দু অপর একটি রশ্মি মিলিত হলে, আরে কি হবে মিলিত হলে? যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয় তাদের সমষ্টি নাকি 2 সমাকোণ। ও আচ্ছা আচ্ছা, তাহলে দেখেন এটা হচ্ছে কি একটা সরলরেখা, আর এটা হচ্ছে কি একটা রশ্মি। এটা একটা সরলরেখা আর এটা হচ্ছে একটা রশ্মি। এখানে হচ্ছে গিয়ে মিলিত হওয়ার পর দুইটা কোণ তৈরি হয়েছে, যে এটা একটা কোণ তৈরি হয়েছে, এটা একটা কোণ তৈরি হয়েছে। ওদের কথা হচ্ছে এই কোণ দুইটার সমষ্টি কত? কোণ দুইটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এই কোণ দুইটার সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা বলে হচ্ছে উপপাদ্য নাম্বার 1। উপপাদ্যের সাথে আপনাদের জীবনে যখন প্রথম পরিচয় হয়েছিল, প্রথম দেখা, তখন হচ্ছে এই উপপাদ্য 1 দিয়ে দেখা হয়েছিল। আচ্ছা এবার আসেন উপপাদ্য 2 কি লিখা? দুইটি সরলরেখা নাকি পরস্পরকে ছেদ করলে উৎপন্ন বিপরীত কোণগুলো পরস্পর সমান হয়। তো এটাও তো আমরা আগে থেকেই জানি। এই যে এটা হচ্ছে গিয়ে দুইটা সরলরেখা, দুইটা সরলরেখাকে হচ্ছে গিয়ে আমরা পরস্পর হচ্ছে গিয়ে কি করাবো? ছেদ করাবো। ছেদ করালাম, ছেদ করার পরে যে কোণগুলো উৎপন্ন হলো এগুলো হচ্ছে বিপরীত কোণ। এই যে এক্স আর ওয়াই, এই দুইটা বিপরীত কোণ পরস্পর সমান। আবার হচ্ছে এখানে একটা কোণ, এখানে একটা কোণ, এটা নাম দিলে হচ্ছে ডাব্লিউ, এটা নাম দিলে হচ্ছে জেড। ডাব্লিউ আর জেড সমান, কোণ ডাব্লিউ আর কোণ জেড সমান। আচ্ছা, এরপরে আসেন যে একটু আগে যে একান্তর কোণ, অনুরূপ কোণ নিয়ে যে দুষ্টামি করলাম, ওগুলো হচ্ছে এখানে ক্লাস 6 এর পড়া আমাদের বইয়ে কেন দিচ্ছে? ও না, এটা হচ্ছে গিয়ে নতুন পড়াও আছে, বিগত জিনিসগুলো হচ্ছে একটু মনে করায় দিয়ে তারপর হচ্ছে এগুলো দিচ্ছে, বুঝছেন? আর কিছু না। ক্লাস 6 এ মাত্র এই দুইটাও পদ্ধতি ছিল। হ্যাঁ দুইটাই তো ছিল মনে হয়।
কয়টা ছিল ক্লাস 6 এটা মনে নেই আমার। প্রমাণ করতে হবে না? না প্রমাণ করতে হবে না? এখানে কি লেখা? দুইটা সরলরেখা একটি ছেদক দ্বারা উৎপন্ন প্রত্যেক অনুরূপ কোণ জোড়া সমান, একান্তর কোণ জোড়া সমান ছেদক। হ্যাঁ, এগুলো আমরা জানি, এগুলো এত নতুন কথা না, এত আড়ম্বর করে বলার কিছু নাই, এগুলো আমরা জানি সবাই। সেটা হচ্ছে, এটা হচ্ছে দুইটা সমান্তরাল সরলরেখা, দুইটা সমান্তরাল সরলরেখা। এরপরে হচ্ছে কি, যে কোণগুলো একান্তর, যে কোণগুলো উৎপন্ন হবে, অর্থাৎ এই কোণ আর এই কোণ, এটা হচ্ছে একান্তর। আমরা কি বলতে পারবো? এক্স আর ওয়াই হচ্ছে পরস্পর সমান। একান্তর কোণ পরস্পর সমান মানে হচ্ছে এক্স আর ওয়াই কোণ পরস্পর সমান। আবার খেয়াল করেন, অনুরূপ কোণ পরস্পর সমান, এটা মানে কি? যদি এখানে একটা নাম দেই, এটা নাম দিলাম মনে করেন জেড, তাহলে আমরা বলতে পারি হচ্ছে অনুরূপ কোণ পরস্পর সমান। অনুরূপ কোণ পরস্পর সমান, ভুলে একান্তরের জায়গায় অনুরূপ লিখছি, অনুরূপের জায়গায় একান্তর লিখতেছি। আচ্ছা, তো এটা ঠিক করে ফেলি। এটা কি হবে? এটা হবে হচ্ছে ওয়াই আর জেড। ওয়াই আর জেড এরা হচ্ছে অনুরূপ কোণ, এই দুটো পরস্পর সমান। আর এক্স আর ওয়াই, যে এই দুটো হচ্ছে কি আপনার একান্তর কোণ, এটা পরস্পর সমান। এবং কি লিখছে দেখেন, ছেদকের একই পাশের অন্তস্থ কোণ দুটি পরস্পর সম্পূরক। আচ্ছা, তো আমি যদি এখানে আরেকটা কোণ লিখি, এই যে এখানে একটা কোণ লিখলাম, সেটা মনে করেন ডাব্লিউ। এটা হচ্ছে ছেদকের, এই যে এটা হচ্ছে ছেদক, ছেদকের একই পার্শ্বে উৎপন্ন অন্তস্থ দুইটা কোণ। তো এই দুইটা হচ্ছে পরস্পর সম্পূরক। সম্পূরক মানে কি? সম্পূরক মানে হচ্ছে তাদের সমষ্টি 180 ডিগ্রি। সম্পূরক মানে হচ্ছে তাদের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে ছেদকের একই পাশে অন্তস্থ কোণ দুটি পরস্পর সম্পূরক, কথাটা মিনিং। আচ্ছা, এবার আসেন এখানে কি লেখা, যে এটা হচ্ছে উপপাদ্য 3-এর উল্টাটা। যদি দুইটা সমান্তরাল সরলরেখাকে একটা ছেদক দ্বারা মানে ছেদক দ্বারা হচ্ছে কি আমরা ছেদ করাই, তাহলে এই জিনিসগুলো ঘটে। আর উপপাদ্য 4 হচ্ছে জাস্ট এই জিনিসটারই উল্টাটা। এই জিনিসটার উল্টাটা বলতে ভাই কি বুঝাচ্ছেন? এই জিনিসটা উল্টা বলতে আমরা বুঝাচ্ছি, যদি কখনো আমাদের কেউ বলে দেয় যে ব্রাদার এই দুইটা হচ্ছে সরলরেখা, সমান্তরাল নাকি এটা বলে নেই, সমান্তরাল নাকি এটা বলে নেই, খালি বলছে দুইটা সরলরেখা, আর বলছে ভাই এটা ছেদক। দুটো সরলরেখা বলে আপনাকে বলছে হচ্ছে এটা একটা ছেদক। এরপরে বলা হলো যে এই কোণ আর এই কোণ সমান। এরপর আপনাকে বলে দিল এই কোণ আর এই কোণ সমান। এই যে এই দুইটা কোণ যদি সমান হয়, তখন আপনি বলে দিতে পারবেন হচ্ছে কি সরলরেখা দুইটা পরস্পর সমান্তরাল, এই কথাটা আপনি বলতে পারবেন। আবার একইভাবে যদি এই কোণ আর এই কোণ সমান না বলে আপনাকে যদি বলে এই কোণ আর এই কোণ সমান, অর্থাৎ অনুরূপ কোণগুলো যদি সমান বলে, তাহলে আপনি বলতে পারবেন সরলরেখা দুইটা পরস্পর সমান্তরাল। আবার মনে করেন এই দুইটার একটাও বললো না, এই দুইটার একটাও না বলে আপনাকে এটা বললো যে এই কোণ আর এই কোণের সমষ্টি 180 ডিগ্রি, তখন আপনি বলতে পারবেন হচ্ছে এই দুইটা রেখা পরস্পর সমান্তরাল। তাহলে এই জিনিসটাকে যদি একটু সামারাইজ করি, তাহলে ব্যাপারটা দাঁড়ায় হচ্ছে এরকম, যখন দুইটা সমান্তরাল সরলরেখা দেখবেন, দুইটা সমান্তরাল সরলরেখা দেখবেন আর একটা ছেদক দেখবেন, তখন এই তিনটা কথা সত্য। অর্থাৎ একান্তর কোণ সমান, অনুরূপ কোণ সমান, আর হচ্ছে ছেদকের একই পাশে অন্তস্থ কোণগুলোর সমষ্টি 180 ডিগ্রি। এই তিনটা কথা সত্য হয়ে যায় যখন দুইটা সমান্তরাল সরলরেখাকে অপর একটা সরলরেখা ছেদ করে। আর এই তিনটা কথার যে কোনো একটা যদি কখনো আমাদেরকে বলে দেয়, দুইটা সরলরেখাকে অপর একটা সরলরেখা ছেদ করলে যদি এই তিনটা কথার যে কোনো একটা যদি আমাদেরকে বলে দেয়, অর্থাৎ অনুরূপ কোণ সমান, অথবা একান্তর কোণ সমান, অথবা এই যে এই কথাটা মানে ছেদকের একই পাশে অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টি 2 সমকোণ, এই তিনটা কথার যে কোনো একটা যদি বলে দেয়, তাহলে আমরা বলতে পারবো হচ্ছে তারা পরস্পর সমান্তরাল। তাহলে সমান্তরাল আর ছেদক থাকলে এই তিনটা কথা সত্য, আর এই তিনটা কথার যে কোনো একটা সত্য হইলে তাদেরকে আমরা সমান্তরাল বলতে পারি। ঠিক আছে, মানে একটা জাস্ট আরেকটা কনভার্স থিওরেম, আর কিছু না। ওকে, চলেন এবার হচ্ছে আমরা পরেরটায় যাই। এখানে কি লেখা? ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ। আহারে কি দুষ্টামি। আচ্ছা দাঁড়ান, এটা একটু বলি। আপনাদের মধ্যে কারো কি মনে আছে এইটার প্রমাণটা কিরকম ছিল? এটার প্রমাণটা কিরকম ছিল? বাকিগুলো প্রমাণ নরমালি মোটামুটি মনে পড়ে। একজনও কি আছেন যার এটা মনে আছে যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, এটা প্রমাণটা কেমন ছিল? অর্থাৎ এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে জেড, এই তিনটা সমষ্টি 180 ডিগ্রি। কারো কি মনে আছে? দুইটা কোণ যদি একান্তর হয় তাহলে তারা সমান, দুইটা কোণ যদি অনুরূপ হয় তাহলে তারা পরস্পর সমান। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন। না না, বহিস্থ কোণ দিয়ে এটা বাদ না। না, এই যে এখানে একটা চোরাই বুদ্ধি আছে, অনেকে একটা চোরাই বুদ্ধি অবলম্বন করে, সেটা কি জানেন? সেটা হচ্ছে এটা, যে
বলে ভাই এই যে এটা তো একটা বহিস্থ কোণ, নাম দিলাম এ, এটা একটা বহিস্থ কোণ, নাম দিলাম বি। আমরা কি জানি, এ সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই, আবার কি বি কই, বি কোথায়, বি সমান হচ্ছে এক্স প্লাস জেড, মানে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমষ্টির সমান, বুঝছেন? তো এ সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই, আবার বি সমান হচ্ছে আপনার এক্স প্লাস জেড। এরপরে তারা করে কি, তারপরে তারা হচ্ছে বলে হচ্ছে ভাই দেখেন এখানে তাহলে এ প্লাস জেড কি আছে, দুইটা তো আর বলা লাগে না, একটা দিয়ে বলে আর কি তারা। তাহলে ভাই দেখেন এ আর জেড যোগ করলে কত আসে, এ আর জেড যোগ করলে কত, এ আর জেড যোগ করলে আসে হচ্ছে 180 ডিগ্রি। এ মানে কি, এ মানে এক্স প্লাস ওয়াই, তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে 180 ডিগ্রি। অনেকে এই চোরাই বুদ্ধিটা অ্যাপ্লাই করে। তো যারা হচ্ছে এটা করে তাদেরকে আমি এটা বলি যে ভাইয়া এই যে কোন এই যে এক্স আর ওয়াই এর সমান, এটা প্রমাণ করো তো, কোন এ যে এক্স আর ওয়াই এর সমান এটা প্রমাণ করো। তো তখন সে আবার করে কি, এখানে কি দেখেন কি করছে সে, এ কোন এক্স এক্স প্লাস ওয়াই এর সমান এটা দিয়ে সে এটা প্রমাণ করছে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাকে যখন আমি আবার ওইটা প্রমাণ করতে বলি, সে তখন কি করে দেখেন, সে তখন বলে যে ভাই এটা তো ওয়াই, এটা তো এক্স, এটা তো জেড, আর এটা তো এ, তাহলে ভাই দেখেন এক্স প্লাস ওয়াই প্লাস জেড কত, 180। সে বলে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180। বলে ভাই এ প্লাস জেড কত, এটাও ভাই 180। তার মানে আমরা বলতে পারি এ প্লাস জেড সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড। তাহলে ভাই জেড জেড কাটা, এ সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই। তো দেখেন সে চোরাই পদ্ধতিটা কি অবলম্বন করলো, সে বলল ফার্স্টে আমি যখন তাকে বললাম ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ প্রমাণ করতে, তখন সে এটাই ইউজ করলো বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমান। যখন আমি তাকে এটা প্রমাণ করতে বললাম যে এটা প্রমাণ করো বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের সমান, তখন সে আবার কি ইউজ করলো, যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। মানে এইটা প্রমাণ করার জন্য সে এটাকে ইউজ করছে, আবার এইটা প্রমাণ করার জন্য সে আবার এটাকে ইউজ করছে, মানে একটা প্রমাণ করার জন্য আরেকটাকে ইউজ করে। এই সিস্টেম গুলো হবে না, বুঝছেন? অন্য কোন সিস্টেম হচ্ছে মনে আছে নাকি আপনার? অন্য কোন সিস্টেম কি মনে আছে? আমার বাড়ি চেয়ারম্যান বাড়ির সামনে, আর চেয়ারম্যান বাড়ি আমার বাড়ির সামনে। জি 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 জি, ওইরকম ওইরকম ওইরকম, ব্যাপারটা অনেকটা ওইরকম, ব্যাপারটা অনেকটা এরকম। আচ্ছা আচ্ছা, এগুলো বাদে কারো কোনো মনে আছে? যার মনে আছে তাকে আমি আনমিউট করবো, একটু শুনবো যদি মনে থাকে। আচ্ছা, তাহলে কারো মনে নেই, আমারও মনে নেই। ঠিক আছে, তাহলে আমরা পরে মনে করবো, হ্যাঁ। একজন লিখছে কাগজ দিয়ে, কাগজ দিয়ে উদ্ভাসের একটা ইয়াতে ছিল, কাগজে কলম দিয়েছিল আর কি, কলম দিয়ে কিভাবে প্রমাণ করে। আচ্ছা দেখেন বলি, মনে আছে মনে আছে, বলি। সেটা হচ্ছে এটাকে একটু বর্ধিত করে দেন। এই যে এখানে একজন অনন্য, একজনের নাম, সে মনে হয় ঠিক বলতেছে, অনন্য, অনন্য যে আছে সে ঠিক বলতেছে। এটাকে একটু বর্ধিত করে দেন, বর্ধিত করে দিয়ে আপনি এরকম একটা সমান্তরাল রেখা আঁকেন। কার সমান্তরাল করে আঁকবেন, এই যে এই রেখাটা সমান্তরাল করে একটা রেখা আঁকবেন, এই যে এটা সমান্তরাল করে রেখা আঁকবেন। সমান্তরাল রেখা আঁকার কারণে এখন জীবন সহজ। কিভাবে জীবন সহজ, এটা হচ্ছে এক্স, এটাও অবশ্যই এক্স হবে, কারণ একান্তর কোণ, এই দুইটা সমান্তরাল, আর এটা হচ্ছে ছেদক, তাহলে একান্তর। আবার এটা হচ্ছে ওয়াই, এটা কি হবে, এটা ওয়াই হবে। কারণ কি, কারণ এটা হচ্ছে অনুরূপ কোণ, একটু আগে শিখছি আমরা, এটা হচ্ছে একান্তর কোণ আর এটা হচ্ছে অনুরূপ। তো এখন দেখেন জীবন কত সহজ, এই যে তিনটা একই সাথে আছে, দেখে এটা বোঝা যাচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড হচ্ছে 180 ডিগ্রি। মানে এই তিনটা একটা রেখারই আপনার হচ্ছে কি সন্নিহিত কোণ আর কি। তো এই তিনটা সমষ্টি কত, 180 ডিগ্রি, এভাবে প্রমাণ করে ফেলা যায়। আচ্ছা, পরে কি লিখছে দেখেন, যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু পরস্পর সমান হয় তবে এদের বিপরীত কোণ, এই আবার দুষ্টামি, এটা তো আমরা জানি, এগুলো প্রমাণ করা লাগবে না, জাস্ট হচ্ছে কি জিনিসগুলো একটু মনে রাখেন। মনে রাখেন মানে কি, মনে আছে আমি আশা করি আপনাদের। সেটা হচ্ছে এই কোণ মনে করি হচ্ছে এক্স, আর এই কোণ মনে করি হচ্ছে ওয়াই। যদি কেউ আপনাকে বলে এক্স আর ওয়াই সমান, কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, তাহলে এক্স এর বিপরীতে যে আছে আর ওয়াই এর বিপরীতে যে আছে তারাও সমান হবে। এক্স এর বিপরীতে যে আছে আর ওয়াই এর বিপরীতে যে আছে তারাও পরস্পর সমান হবে। এই জিনিসটা যখন বলি, এক শ্রেণীর বুদ্ধিজীবী আছে তারা একটু বেশি চিন্তা করে ফেলে। তাদের কথা হচ্ছে ভাইয়া তো আমাকে বলছে দুইটা কোণ সমান হইলে তাদের বিপরীত বাহু সমান হয়। তাহলে যদি আমরা জীবনে কখনো এরকম দুইটা ত্রিভুজ দেখি, যে ত্রিভুজের এই কোণ আর এই কোণ সমান, তাহলে আমরা হরফ করে বলে দিতে পারবো না যে এই বাহু আর এই বাহু সমান? না রে ভাই, এটা বলতে পারবো না। একই ত্রিভুজের যদি দুইটা কোণ সমান হয়, তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান হয়। দুইটা ভিন্ন ভিন্ন ত্রিভুজের দুইটা কোণ যদি সমান হয়, তাহলে তাদের বিপরীত বাহুগুলো সমান হয় না। তো আমরা ওই ভুলটা যাতে না করি, এটার জন্য একটু খেয়াল রাখবো।
আচ্ছা, রেখার তো কোনো প্রান্তবিন্দু নাই, তাহলে রেখার সাথে দুইটা প্রান্তবিন্দু কেন থাকে? ওই যে বললাম, রেখা থেকে একটা অংশ কেটে নিচ্ছেন, কেটে যে নিচ্ছেন দুইটা প্রান্তটাকে আপনি স্থির করে দিচ্ছেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। ওকে ভাই, এগুলো 7 এর উপর তো, জি মনে হয়। পরে নিচেটা কি লেখা আছে? যদি কোনো ত্রিভুজের দুইটি কোণ পরস্পর সমান হয়, যদি কোনো ত্রিভুজের দুইটা কোণ পরস্পর সমান হয়, তবে এদের বিপরীত বাহু দুইটিও পরস্পর সমান হবে। আহা, কত সুন্দর কথা। তাহলে উপরেরটা কি করলাম? ও, উপরেরটা, আরে উপরেরটা, উপরেরটা নিচে বলে ফেলছি, নিচেরটা উপরে বলে ফেলছি না। দাঁড়ান, উপরেরটা ছিল দুইটা বাহু যদি পরস্পর সমান হয় তাহলে কোণ সমান। আচ্ছা, তাহলে a ইকুয়ালস টু b হলে x ইকুয়ালস টু y, মানে উপপাদ্য 8 উপপাদ্য 7 জায়গায় লিখে ফেলছি। আচ্ছা, সমস্যা নেই। আর এখানে কি, এখানে হচ্ছে কি জাস্ট এটা উল্টাটা, যে এরকম যদি একটা ত্রিভুজ হয়, এটা মনে করেন x, এটা মনে করেন y, আর এটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা বলে কি, এটা বলে হচ্ছে x ইকুয়ালস টু y হলে a ইকুয়ালস টু b, মানে বাহু সমান হলে তাদের বিপরীত কোণগুলো সমান, আর বিপরীত কোণগুলো যদি সমান হয় তাহলে বাহু দুটো সমান। এই হচ্ছে কথা, আর কিছু না। ভাইয়া, এক্স ও ওয়াই সমান কিভাবে? ও না, গিভেন 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 হচ্ছে এক্স আর ওয়াই সমান, মানে কোণ দুইটা যদি সমান হয় তাহলে বাহু দুইটা সমান হবে, বুঝছেন? এটা হচ্ছে গিভেন। আর যদি বাহু দুইটা সমান হয় তাহলে কোণ দুইটা সমান হবে। ওকে, চলেন পরেরটা দেখি। এটা কি আসছে? আচ্ছা, দেখি দেখি এটা শতভাগ পারেন নাকি। এটা শতভাগ একটু কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন, হ্যাঁ, শতভাগ এটা একটু কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। এক্সামে এগুলো প্রমাণ আসবে না, প্রমাণ আসবে না ব্রো, ইনশাল্লাহ, চিন্তা করেন না। ভাইয়া, ব্লু রেখাগুলো কি সমান্তরাল? জি জি জি, ব্লু রেখাগুলো সমান্তরাল, কোনো কিছু না বলার নাই, কিন্তু ব্লু রেখাগুলো সমান্তরাল। মুখে বলে দেওয়ার কথা ছিল আমার। ব্লু রেখাগুলো, নীল কালির যে রেখাগুলো দেখতে পাচ্ছেন, এরা সমান্তরাল। ভাই, আজকে ফুলগুলো অনেক সহজ। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনি এই প্রমাণগুলো কিভাবে মনে রাখেন? ও, পড়াইতে ভাইয়া, পড়াইতে। আমি আপনার মতো ভুলে যেতাম এককালে। তো এটার জন্য সময় পাবেন আর 15 সেকেন্ড। 15 সেকেন্ড দেওয়া আসলে উচিত না, জিনিসটা সহজ। আচ্ছা, টাইম আপ। তো চলেন দেখি, কলম কই? আচ্ছা, চলেন দেখি হচ্ছে অ্যান্সারটা কি হবে। কোনো বুদ্ধিজীবী পাইনি না। অনেকে চিন্তা করে যে ভাই আমাদের আবেগের সাথে খেলা করেছে, ভাই এখানে ডিগ্রি চিহ্ন দেয় নাই কেন, ডিগ্রি চিহ্ন দেয় নাই মানে এটা অ্যান্সার হবে না, বুঝছেন? অনেকে এটা চিন্তা করে। কিন্তু ঘটনা হচ্ছে ভাই, এত বেশি যেহেতু আপনি চিন্তা করতে পারছেন, আপনার একটা অবজার্ভ করা উচিত ছিল, এই যে এখানে ডিগ্রি লিখাই আছে। তো এখানে জাস্ট এমন একটা অ্যান্সার হবে যেটা জাস্ট এখানে বসে যাবে, বুঝছেন? তো এখানে ডিগ্রি যেহেতু লিখাই আছে, এখানে আবার আলাদা করে ডিগ্রি চিহ্ন দেওয়ার দরকার নেই, তাহলে এটা ডিগ্রি ডিগ্রি হয়ে যেত। আমি যদি এখানেও ডিগ্রি চিহ্ন দিতাম তাহলে এটা হয়ে যেত 60 ডিগ্রি ডিগ্রি। ডাবল ডিগ্রি দেওয়ার তো কোনো দরকার নেই, তাই না? আচ্ছা, ওকে। তো চলেন একটু দেখি এটা অ্যান্সারটা কি হবে। এটা অ্যান্সারটা, এটা তো সহজ। আপনার এখানে কত আছে? এটা আছে 75। তাহলে এটা কত হবে? এটা তার বিপরীত কোণ, তাহলে এটাও হবে 75।
আর এইটা আর এটা হচ্ছে একান্তর কোণ, তাহলে এটাও হবে হচ্ছে আপনার 75। ঠিক আছে, এটা যেহেতু একান্তর কোণ, এটা হবে হচ্ছে 75 ডিগ্রি। কোশ্চেনটা একটু কঠিন হইতো যদি হচ্ছে গিয়ে, কঠিন মনে হইতো না, যাই করতাম না, এই যে এখানে যদি এক্স দিতাম তাহলে মনে হয় একটু কঠিন হইতো নাকি, এটা চিন্তা করে দেখি, হালকা কঠিন হইতো আর কি যদি এখানে এক্স দিতাম। আচ্ছা বাদ দেন, সমস্যা নেই, সহজ হয়ে গেছে। তো এটা 75, তাহলে এটা 75, আর এটা 75 হলে এটাও হচ্ছে 75। ওকে, ওইটাও ইজি হইতো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ভাই, শুধু রেড লাইন কনসিডার করলেই হয়? অনেকে বুঝবে না রেড লাইন কনসিডার করলে, বুঝছেন, মানে এটা চিন্তা করাটা একটু মাঝে মাঝে টাফ হয়ে যায়, যে এই রেখা আর এই রেখা এটা হচ্ছে ছেদক, তাহলে এটার এটা অনুরূপ কোণ, এটা অনেকে হচ্ছে কি চিন্তা করতে পারে না। তাই হচ্ছে একটু বেশি করে বলা আর কি, আর কিছু না। যে এটা রেখা, এটা একটা ছেদক, তাহলে এটা অনুরূপ কোণ, তাহলে এটা 75 হলে এটা 75 হবে। ওকে, এবার আসেন এখানে কিছু ওই যে সর্বসমতার কিছু শর্ত হচ্ছে যেগুলো আমরা ছোটবেলায় দেখেছিলাম। সর্বসমতার কিছু শর্ত যেগুলো আমরা ছোটবেলায় দেখেছিলাম, তো ওগুলো একটু মনে করে নেওয়া যাক। বাহুকোণ বাহুপদ্ম কি ছিল? বাহুকোণ বাহুপদ্ম ছিল হচ্ছে গিয়ে, এটা মনে করেন একটা ত্রিভুজ, আর এটা আচ্ছা দাঁড়া, এটা বলার আগে আপনাদেরকে একটু চেক করি। আচ্ছা, আপনারা তো হচ্ছে আমার পুরাতন অডিয়েন্স, আপনারা হয়তো জিনিসটা জানেন, চেক করি। সবগুলাতে কোশ্চেনটা হচ্ছে এটা, 1 নম্বর অপশন হচ্ছে সর্বসম, 2 নম্বর অপশন হচ্ছে সর্বসম নয়। মানে এমসিকিউ কোশ্চেন করতেছে, হ্যাঁ, আপনারা চ্যাট বক্সে উত্তর দিবেন। 1 নম্বর অপশন হচ্ছে সর্বসম, 2 নম্বর অপশন হচ্ছে সর্বসম নয়। সিচুয়েশন গুলো একটু খেয়াল করেন। প্রথম সিচুয়েশনটা হচ্ছে এটা, যে এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের আপনার এই কোণ আর এই কোণ সমান, এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান। কোশ্চেনটা হচ্ছে ত্রিভুজ দুটা কি সর্বসম নাকি সর্বসম না, এটা হচ্ছে প্রশ্ন। জাস্ট দুটো অপশন, 1 আর 2 নম্বর অপশন, ঠিক আছে। কি বললাম, এই চিহ্ন দিয়ে তো বুঝতেই পারতেছেন, টিক চিহ্ন দুইটাতে দেখতেছেন দুইটা কোণ সমান, এই দুইটা বাহু সমান, এই দুইটা বাহু সমান। এটা কি সর্বসম নাকি সর্বসম না? আপনি 1 নম্বর হবে না 2 নম্বর হবে এটা বলবেন। কয়েকটা সিচুয়েশন দিব আপনাদেরকে, এটা হচ্ছে প্রথম সিচুয়েশন দিলাম। সব এ লিখতেছেন কেন ভাই? 1 বা 2 লেখেন না, আই বা দুইটা আই লেখেন, বা 1 বা 2 লেখেন। আচ্ছা, এ ভাই এভাবে করে তো গুণে শেষ করতে পারবো না, তার হ্যান্ড রেজের অপশন দিয়ে, হ্যাঁ ওইটা সহজ হবে। আপনারা হ্যান্ড রেজ করবেন, আপনারা হ্যান্ড রেজ করবেন, কয়জন মনে করেন হচ্ছে 1 নম্বর অপশনটা হবে? 1 নম্বর যারা মনে করেন তারা হচ্ছে কি হ্যান্ড রেজ করবেন। 1 নম্বর যারা মনে করেন তারা হচ্ছে হ্যান্ড রেজ করবেন। আচ্ছা, অলমোস্ট হচ্ছে গিয়ে 40% মানুষ। আচ্ছা, এবার একটা মজার বিষয় দেখেন, কয়জন মনে করেন 2 নম্বরটা হবে? বাকিটা হাত নামান, 1 নম্বর পার্টি হাত নামান, 1 নম্বর পার্টি হাত নামান। এবার হচ্ছে কয়জন মনে করেন 2 নম্বরটা হবে? কয়জন মনে করেন হচ্ছে 2 নম্বরটা হবে? আচ্ছা, 2 নম্বরটা হবে মনে করেন হচ্ছে কি 20% মানুষ। তাহলে আমি আরেকটা অপশন দিই, ওইটার জন্য আর হাত তোলাবো না, হচ্ছে 3 নম্বর অপশন। আমাদের হ্যান্ড রেজ করতে শরম লাগে, এটা হচ্ছে 3 নম্বর অপশন, বুঝছেন? বা তাহলে 40% মানুষ 1 নম্বর দিয়েছেন, আর 20% মানুষ 2 নম্বর দিয়েছেন, আর বাকি 40% মানুষ হচ্ছে গিয়ে 3 নম্বরটা দিয়েছেন। মাশাআল্লাহ। তো এখন অ্যান্সার আসলে কোনটা হবে? অ্যান্সার হচ্ছে কি ওই যে 20% মানুষেরটা, যারা বলছে সর্বসম না তারা হচ্ছে কি কারেক্ট, যারা সর্বসম না বলছে তাদেরটা কারেক্ট। তো এটা সর্বসম না, একটু বুঝাই দিই কেন সর্বসম না, এরপর আপনাদেরকে আবার আরেকটা কোশ্চেন করবো। এটা বুঝাই দেওয়ার পরে আপনাদেরকে আরেকটা কোশ্চেন করবো, সেটা আবার কারেক্ট আনসার দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তখনও অপশনে 3টাই থাকবে, তখনও এই অপশন 3টাই থাকবে। আচ্ছা, তো ব্যাপারটা হচ্ছে
অন্তর্ভুক্ত কোণটা সমান হওয়া লাগবে ভাই, অন্তর্ভুক্ত কোণটা সমান হওয়া লাগবে। অর্থাৎ এই দুইটা বাহু আর হচ্ছে এই মানে এই বাহু আর এই বাহু সমান হইলেই হবে না, তাদের অন্তর্ভুক্ত যে কোণটা আছে এই অন্তর্ভুক্ত কোণটা সমান হওয়া লাগবে। অন্তর্ভুক্ত কোণ যদি সমান না হয় তখন আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারি না। তো সর্বসমতার যে বাহু কোণ বাহু উপপাদ্যটা ছিল, ওইখানে জিনিসটা যেটা ছিল দুইটি বাহু ও অন্তর্ভুক্ত কোণ সমান, সেটা একটু খেয়াল রাখবেন সবসময়। দুইটি বাহু ও অন্তর্ভুক্ত কোণটা সমান হওয়া লাগবে। অন্তর্ভুক্ত কোণটা সমান না হইলে আমরা বলতে পারি না যে তারা সর্বসম হবে নাকি হবে না। অন্তর্ভুক্ত কোণ সমান হলে সর্বসম। আচ্ছা, এবার আসেন হচ্ছে কি পরের কেসটা। হ্যাঁ, আবার সেম অপশন তিনটা। তো পরের কোশ্চেনটা হচ্ছে, এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ। এই দুইটা ত্রিভুজের আপনার হচ্ছে গিয়ে এই কোণটা আর এই কোণটা আস্তে, এই কোণটা আর এই কোণটা সমান, আর এই কোণটা আর এই কোণটা সমান, আর এই বাহুটা আর এই বাহুটা সমান। প্রশ্নটা হচ্ছে ওই দুইটা ত্রিভুজ কি সর্বসম হবে নাকি সর্বসম হবে না? 3 নম্বর অপশন তো আর এটা আলাদা করে লিখার দরকার নেই, এটা তো আমি বুঝবোই। তো আপনারা যারা যারা মনে করেন সর্বসম হবে, যারা যারা 1 নম্বরটা মনে করেন তারা হাত তুলবেন। যারা যারা 1 নম্বরটা মনে করেন তারা হাত তুলবেন। যারা যারা 1 নম্বরটা সমান মনে করেন সর্বসম মনে করেন তারা হচ্ছে গিয়ে হাত তুলবেন। আচ্ছা, তাহলে এখানে হাত তুলছেন প্রায় অলমোস্ট কত কত বলা যায় এখানে 50-এর নিচে আর কি, 45-44% মানুষ মনে করেন হচ্ছে এটা সর্বসম। আচ্ছা, আর সর্বসম না মনে করেন যারা তারা হচ্ছে হাত তুলেন। সর্বসম না মনে করেন যারা, সর্বসম না মনে করেন যারা। আচ্ছা, এখানে আছেন হচ্ছে গিয়ে কত 33-35, প্রায় 35% মানুষ আছেন। আচ্ছা, তাহলে এখানে কত হইলো 45 আর 35 কত হয় 80। তার মানে এখনো 20% মানুষ আছে যারা হচ্ছে 3 নম্বরটায়। সেই 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 গুড, ভেরি গুড। আচ্ছা, তো 20% মানুষ আছেন এখানে, ভেরি গুড। তো এবার আসেন আমরা এটা একটু দেখি, এটা হচ্ছে আবার সর্বসম, এটা আবার সর্বসম হবে কেন? কারণ হচ্ছে কি এখানে লিখাই আছে, দেখেন একটা ত্রিভুজের দুইটা কোণ আর এদের সংলগ্ন বাহু যথাক্রমে অপর একটি ত্রিভুজের দুইটা কোণ ও তাদের সংলগ্ন বাহু সমান হয় তবে ত্রিভুজ দুটি সর্বসম হবে। তো এখন ভাইয়া যদি মনে করেন এই কোণ আর এই কোণ সমান হয়, এই কোণ আর এই কোণ সমান হয়, আমি যদি আপনাকে বলি এই বাহু আর এই বাহু সমান, একটু লক্ষ্য করি, আমরা একটু দেখিতে হইবে চক্ষু মেলিয়া। এই কোণ আর এই কোণ যদি সমান হয়, এই কোণ আর এই কোণ যদি সমান হয়, বাকি কোণটা কি সমান হওয়ার বাকি আছে নাকি? বাকি কোণটা সমান অবশ্যই হবে। কারণ কি? কারণ ত্রিভুজের 3 কোণের সমষ্টিটা 180 ডিগ্রি, এটা এটা সমান, এটা এটা সমান হলে অবশিষ্টটা অবশ্যই সমান হবে। তো অবশিষ্টটা যদি সমান হয় তখন দেখেন এই যে দুইটা কোণ আর সংলগ্ন বাহু তো সমান হয়ে গেলই, এই যে দুইটা কোণ আর তাদের সংলগ্ন বাহু, দুইটা কোণ আর তাদের সংলগ্ন বাহু, এটা তো সমান হয়ে গেলই। সো কোণ বাহু কোণ উপপাদ্যের জন্য, কোণ বাহু কোণ উপপাদ্যের জন্য আপনার অন্তর্ভুক্ত বাহু না হলেও কোনো সমস্যা নাই। অর্থাৎ এই কোণ আর এই কোণ, এই কোণ আর এই কোণ যদি সমান হয় তাহলে 3 নম্বর কোণটা অটোমেটিক্যালি সমান হয়ে যায়। আর 3 নম্বর কোণ যখন অটোমেটিক্যালি সমান হয়ে যায় তখন এটা অটোমেটিক্যালি সংলগ্ন বাহু হয়ে যায়, তো তখন এটা সর্বসম হয়। কিন্তু বাহু কোণ বাহু উপপাদ্যের সময় দুইটা বাহু হইলে তাদের অন্তর্ভুক্ত কোণটাকে সমান হইতে হবে। অন্তর্ভুক্ত কোণ কোনটাই যে এটা হচ্ছে তাদের অন্তর্ভুক্ত কোণ, এটা যদি সমান হয় তারপরে কি আমরা বলতে পারবো হচ্ছে ত্রিভুজ দুইটা সর্বসম, এটা ছাড়া আমরা বলতে পারবো না। তো এই জন্য হচ্ছে কি যেখানে এই অন্তর্ভুক্ত কথাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, অন্তর্ভুক্ত কথাটা এখানে ইম্পর্টেন্ট, কিন্তু এখানে সংলগ্ন কথাটা এত একটা ইম্পর্টেন্ট না, কারণ হচ্ছে 3 নম্বর কোণ অটোমেটিক্যালি সমান হয়ে যায়। এই জন্য আমি কি জিনিসটা বুঝাইতে পারছি? এটা কিন্তু অনেক মানুষের, আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আপনাদের মধ্যে সবাই যে দুইটাই কারেক্ট অ্যান্সার দিচ্ছেন ব্যাপারটা এরকম না। মানে জিনিসটা যদি অতটাই সহজ এবং হচ্ছে কনফিউশন লেস হইতো, মানে কনফিউশন না থাকতো, তাহলে হচ্ছে কি সবাই হচ্ছে কারেক্ট অ্যান্সার দিত। কিন্তু জিনিসটা তো অনেক সময় হচ্ছে গিয়ে আপনার কনফিউজড হয়ে যায় মানুষজন। হ্যাঁ ভাই, কোন ভাই দুইটা কি 45 আর থার্ডটা 90 ডিগ্রি হতে পারে? হ্যাঁ হতে পারে, কিন্তু এটা তো বলা নাই যে এটাই হয়েছে, এটা তো বলা নাই, এটা হইতে পারে অবশ্যই।
ভাই সর্বসম তো যে কোনো তিনটা জিনিসই সেম হইলেই হয় না। না, যে কোনো তিনটা জিনিস সেম হইলে হয় না। কে বলছে যে কোনো যে মনে করেন এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এই কোণ সমান, এই কোণ সমান, আবার এই কোণ সমান, এটা কি সর্বসম নাকি? এটা সর্বসম না, এটা সর্বসম না। মনে করেন এটা একটা বড় সমবাহু ত্রিভুজ, এটা একটা ছোট সমবাহু ত্রিভুজ, এই দুটো সমবাহু ত্রিভুজ কি সর্বসম নাকি? কিন্তু তাদের তো তিনটা কোণ অবশ্যই সমান, এটা 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, এটা 60 60 60, তাহলে এটা কি সর্বসম বলতে পারবো? সর্বসম বলতে পারবো না। তো আপনি যে বললেন তিনটা সমান হইলেই হয় না, না তিনটা সমান হইলেই হয় না। ভাইয়া আইওটা সদৃশ না? আইওটা, আইওটা সদৃশ। ও ওইটা, আরে ওইটাটা ও আর আইটা চেঞ্জ হয়ে যায় কেন? হ্যাঁ ওইটা সদৃশ। সর্বসম হলে বাহুগুলো সমান হয় নাকি শুধু কোণগুলো? সর্বসম হলে বাহু কোণ সব সমান হয়ে যায়। এই যে যেমন এই যে 3 নম্বর উপপাদ্য 9 দেখেন, উপপাদ্য 9 কি বলছে, যে যদি দুইটা ত্রিভুজের বাহু তিনটা সমান হয়, অর্থাৎ এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, আর 3 নম্বর বাহু এই যে এইটা আর এইটা সমান যদি হয়, তখন আমরা ত্রিভুজ দুইটাকে সর্বসম বলতে পারবো। তাহলে সবগুলো একটু এখানে এঁকে দেই, যে এই বাহু আর এই বাহু সমান, এই বাহু আর এই বাহু সমান, আর এই কোণ আর এই কোণ সমান, তখন সর্বসম। আর এটা তো এঁকে দিলামই। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে কাহিনী। ঠিক আছে, চলেন এবার পরেরটা যাই। আরেকটা আছে অতিভুজ বাহু উপপাদ্য। অতিভুজ বাহু উপপাদ্যটা কি? সেটা হচ্ছে যদি দুটো সমকোণী ত্রিভুজ থাকে, মনে করেন এটা একটা সমকোণী ত্রিভুজ আর এটা হচ্ছে আরেকটা সমকোণী ত্রিভুজ, এই দুইটা সমকোণী ত্রিভুজে আপনার অতিভুজ আর একটা বাহু যদি সমান হয়, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা মনে করেন এই দুইটা হচ্ছে অতিভুজ, অতিভুজ দুটা মনে করেন সমান, আর এই বাহুটা আর এই বাহুটা মনে করেন সমান। যদি দুইটা সমকোণী ত্রিভুজ দেখেন যে এই সমকোণী ত্রিভুজের অতিভুজ দুইটা সমান আর হচ্ছে কি এই দুইটা বাহু সমান, তখন আমরা বলতে পারি হচ্ছে এই ত্রিভুজ দুটো হবে হচ্ছে সর্বসম। তখন আমরা এই দুইটা ত্রিভুজকে কি বলতে পারি? এই দুইটা ত্রিভুজ হচ্ছে কি আমাদের সর্বসম ত্রিভুজ। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবেন, অতিভুজ বাহু উপপাদ্য বলে এটাকে। আচ্ছা, এরপরে কথাটা কি, উপপাদ্য 12তে কি বলছে, কোন ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে, আচ্ছা কোন একটি ত্রিভুজের একটি বাহু যদি অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হয়, মনে করেন এটা হচ্ছে একটা ত্রিভুজ, ওরে আল্লাহ রে বেশি বড় হয়ে গেছে, আচ্ছা সমস্যা নাই, এটার নাম দিলাম হচ্ছে এ, এটার নাম দিলাম হচ্ছে বি, এটার নাম দিলাম হচ্ছে সি। তো এখানে আপনি যথেষ্ট দৃষ্টি শক্তি সম্পন্ন মানুষ, এখানে দেখেই বোঝা যাচ্ছে যে এসি হচ্ছে কি এবি এর চেয়ে বড়, এসি আপনার এবি এর চেয়ে বড়। তো একটু খেয়াল রাখবেন, কখনো যদি দেখেন কোন একটা ত্রিভুজের কোন একটা বাহু অপর একটা বাহুর চেয়ে বড়, আবার বলছি কথাটা, কোন একটা ত্রিভুজের কোন একটা বাহু অপর একটা বাহুর চেয়ে বড়, যদি এরকম কখনো দেখেন, কোনো কথা হবে না, কোনো গল্প হবে না, কোনো কবিতা হবে না, এসি এর বিপরীতে যে কোণটা থাকবে অর্থাৎ কোণ এবিসি, আর এবি এর বিপরীতে যে কোণটা থাকবে অর্থাৎ কোণ এসিবি, এসি এর বিপরীতে যে কোণটা থাকবে সেটা বড় হবে এবি এর বিপরীতে যে কোণটা থাকবে সেটার চেয়ে। এটা এখানে লেখা। কোন একটা ত্রিভুজের একটি বাহু অপর একটি বাহু অপেক্ষা বৃহত্তর হলে, এই যে দেখেন এই যে এসি এবি এর চেয়ে বড়, বৃহত্তর বাহুর বিপরীত কোণ, বৃহত্তর বাহুর বিপরীত কোণ মানে এসি এর বিপরীত কোণ কোনটা? এসি এর বিপরীত কোণ হচ্ছে এবিসি। ক্ষুদ্রতর বাহুর বিপরীত কোণ অপেক্ষা বৃহত্তর, এখানে ক্ষুদ্রতর বাহু কোনটা? ক্ষুদ্রতর বাহু হচ্ছে এবি, এবির বিপরীত কোণ কোনটা? এবির বিপরীত কোণ হচ্ছে এসিবি, এসিবি অপেক্ষা বৃহত্তর, অর্থাৎ কোণ এবিসি কোণ এসিবি এর চেয়ে বড়। ঠিক আছে, আচ্ছা সদৃশ আর সর্বসময়ের পার্থক্যটা বলবেন? জি বলবো। মনে করেন এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এটা 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, এটা হচ্ছে আরেকটা সমবাহু ত্রিভুজ, এটা 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার, এই যে এই দুটো হচ্ছে সর্বসম একই, সবগুলো বাহু সেম, সবগুলো কোণও সেম, এটা হচ্ছে আপনার সর্বসম বলা যায়। কিন্তু মনে করেন এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 3, এটা হচ্ছে আরেকটা সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4, এই যে এই দুটো কিন্তু সর্বসম না, কিন্তু সদৃশ। তাহলে সদৃশ হওয়ার জন্য কি হওয়া লাগে? সদৃশ হওয়ার জন্য হচ্ছে কোণগুলো সমান হওয়া লাগে, আর হচ্ছে কি আপনার ত্রিভুজের ক্ষেত্রে কোণগুলো সমান হলেই সদৃশ বলে ফেলা যায়, বুঝছেন? আর বাহুর অনুপাতগুলো সমান হওয়া লাগে আর কি। তো ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কোণ সমান হলে আমরা ত্রিভুজটাকে সদৃশ বলে ফেলতে পারি ত্রিভুজের ক্ষেত্রে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। যে সমবাহু ত্রিভুজ দিয়ে জাস্ট উদাহরণটা দেখাইলাম আর কি ভাইয়া, এটা যে সমবাহু ত্রিভুজ হইতে হবে ব্যাপারটা এরকম না, অন্যান্য ত্রিভুজের ক্ষেত্রে হবে। পরীক্ষায় কি প্রমাণ আসবে না? এইটা এইটির উপর আপনি আমাদের করিয়েছিলেন, এইটা হ্যাঁ ভাই এটা ভেজাল আছে, এই উপপাদ্যটা ভেজাল আছে, এই উপপাদ্যটা বড় এবং একটু ভেজাল আছে, কিন্তু এটা এখনো উপপাদ্যটার প্রমাণ আমাদের দরকার নাই, আমাদের হচ্ছে গিয়ে জাস্ট যে জেনারেল ইনান্সিয়েশন অর্থাৎ সাধারণ যে নির্বাচনটা সেটা হচ্ছে গিয়ে জানা থাকলেই মোর দেন এনাফ। সেটা জানা থাকলে ও দুনিয়া অন্ধকার হইয়া গিয়াছে, দাঁড়ান দাঁড়ান, দুনিয়াকে একটু আলোকিত করতে হবে, অন্ধকার দুনিয়াকে একটু আলোকিত করতে হবে, একটু ওয়েট।
একটু 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 সময় চেয়ে নিচ্ছি, 30 সেকেন্ডস। আলোকিত হয়েছে কি? যে আলোকিত হয়েছে, আবার দেখা যাচ্ছে সবকিছু। ওকে, তো আপনারা দেখি কিছু বলতেছেন মনে হয়, একটু শুনি। স্যার 1 থেকে 14 পর্যন্ত কোন উপপাদ্যই কি প্রুফ করতে হবে না? 14 কি 16 পর্যন্ত লাগবে না? 16 আসলে অনুশীলনী 15-তে আছে, বুঝছেন? লাগবে না, এগুলো লাগবে না, এগুলো ইনশাল্লাহ লাগবে না। আচ্ছা, বাহু তিনটি সমান কিন্তু কোন তিনটি সমান নয়, তবে সেটা কি সর্বসম ত্রিভুজ? বাহু তিনটি সমান কিন্তু কোন তিনটি সমান নয়, ভাই এরকম কোন ত্রিভুজ আমাকে এঁকে দিতে পারলে আমি আপনাকে একটা চকলেট দিব ইনশাল্লাহ। বাহু তিনটা সমান কিন্তু কোন তিনটা সমান হবে না দুইটা ত্রিভুজে, এটা সম্ভব না। আচ্ছা, আপনার ত্রিভুজ একটা থেকে আরেকটা ছোট থেকে কনফিউজ ছিলাম। আমার ত্রিভুজ গুলা একটু ফ্রি হ্যান্ডে আঁকা তো, এই জন্য। আর কিছু এসি বড় না বিসি বড় বুঝবো কিভাবে? আচ্ছা আচ্ছা, লিখা থাকবে, এটা লিখা থাকবে বা দেওয়া থাকবে। আচ্ছা, ওকে, চলেন এবার হচ্ছে এই পরেরটা দেখি কি আছে। কোন ত্রিভুজের একটা কোণ অপর কোণটা থেকে বৃহত্তর হলে একটা আচ্ছা, এটা জাস্ট এর উল্টাটা আর কি, এটা জাস্ট এটার উল্টাটা। মনে করেন এখানে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দেখেই বোঝা যাচ্ছে এই কোণটার নাম যদি দেই হচ্ছে এক্স, আর এই কোণটার নাম যদি দেই হচ্ছে ওয়াই। এখানে কোণ এক্স হচ্ছে কোণ ওয়াই এর চেয়ে বড়, এখানে কোণ এক্স হচ্ছে কোণ ওয়াই এর চেয়ে বড়। তো ওরা বলতে চাচ্ছে যদি কখনো দেখেন একটা কোণ আরেকটা কোণের চেয়ে বড়, তাহলে বৃহত্তর কোণের বিপরীত যে বাহুটা থাকবে, অর্থাৎ এই বড় কোণের বিপরীতে যে বাহুটা থাকবে, আচ্ছা তার নাম দিলাম হচ্ছে এ। আর ছোট কোণের বিপরীতে যে বাহুটা থাকবে, আচ্ছা তার নাম দিলাম হচ্ছে বি। বড় কোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটা ছোট কোণের বিপরীত যে বাহুটা থাকবে সেটা হচ্ছে বড় হবে। জাস্ট এখানে উপরে যেটা লিখেছি, যে এখানে উপরে উপরে যেটা লিখেছি, এখানে কি লিখেছিলাম, একটা বাহু যদি আরেকটা বাহুর চেয়ে বড় হয় তাহলে তাদের বিপরীত কোণ একটা আরেকটার চেয়ে বড় হবে। আর এখানে বলতে চাচ্ছি একটা কোণ যদি আরেকটা কোণের চেয়ে বড় হয় তাহলে তার বিপরীত বাহুগুলো হচ্ছে একটা আরেকটার চেয়ে বড় হবে। এই আচ্ছা, এখানে কি লেখা, ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি গিয়ে তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে। এটাও সুন্দর, সুন্দর উপপাদ্য, প্রমাণটা সুন্দর, প্রমাণটা আপাতত দরকার নেই। আচ্ছা, এখানে কি লেখা, এটা মনে করেন এ, এটা মনে করেন বি, এটা মনে করেন সি। ওদের কথা হচ্ছে এখানে যে কোনো দুইটা বাহু আপনি যোগ করেন, যে কোনো দুইটা বাহু আপনি যোগ করেন, এবি আর এসি যোগ করেন, এটা বিসি এর চেয়ে বড় হবে। আবার এবি আর বিসি যোগ করেন, এটা এসি এর চেয়ে বড় হবে। আবার আপনি এবি আর আর কি কি বাকি, এবি এসি এবি বিসি, এসি আর বিসি যোগ করেন, ওইটা কার চেয়ে বড় হবে, ওইটা হচ্ছে এবি এর চেয়ে বড় হবে। এসি আর বিসি যোগ করেন, ওইটা হচ্ছে এবি এর চেয়ে বড় হবে। এই হচ্ছে কথা। ভাই একটা ব্রেক দিয়ে এটা পড়ানোর পর, দাঁড়ান, ব্রেক ব্রেক আমরা এখনই নিতে পারি। দাঁড়ান আমি একটু পুরো অবস্থাটা দেখে আসি, অবস্থা বলতে স্লাইডের অবস্থা দেখে আসি, আপনারা একটু ওয়েট করেন। স্লাইডের অবস্থা ভালো, আপনারা হচ্ছে ব্রেক এখন নিতে পারেন। একটা ব্রেক 4:04 থেকে 4:09 পর্যন্ত। এই ব্রেকে আপনাদের হালকা একটা নসিহা দিই, হ্যাঁ, রোজার মাস তো শেষ, অনেকে হচ্ছে কি আবার উশৃঙ্খল জীবনযাপন শুরু করে দিয়েছে, তো এটার ইয়াতে একটা নসিহা দিয়ে দিচ্ছি ব্রেকে। তো যারা থাকবে তারা শুনতে পাবে আর কি, সবারই শোনা উচিত, এটা ক্লাসের শেষে বলাটা মনে হয় শ্রেয়। সমস্যা নেই, বলি এখনই। ব্যাপারটা হচ্ছে, ও আর একটা ইম্পর্টেন্ট কথা এটা বলতে ভুলে গেছিলাম, আমাদের রোজার যে লাস্টের যে 10 দিন ছিল, লাস্টের 10 দিন হচ্ছে যে নাজাতের 10 দিন ছিল, এটা আপনাদের সাথে তো অনেকদিন পর ক্লাস নিচ্ছি সম্ভবত। লাস্টের 10 দিনে ক্লাস নিয়েছিলাম নাকি আমার মনে নাই, মানে লাস্টের 10 দিন তো কোথাও ক্লাস নিই না, লাস্ট 10 দিন ক্লাস নিই। তো এই একটা কথা হচ্ছে, ক্লাস 10-এ ক্লাসে দিয়েছিলাম একটা টাস্ক, একটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তো তারা অনেকে হোমওয়ার্কটা করতে পারে নাই, এদিকে আপনারা করতে পারেন নাকি, সেটা হচ্ছে
নাজাতের 10 দিন ছিল আর কি, লাস্টের 10 দিন। তো বেসিক্যালি ওই 10 দিন হচ্ছে গিয়ে, ওই 10 দিন নিয়ে একটা লাইন আছে, লাইনটা হচ্ছে এরকম। তো 10 দিন তো চলে গেছে, এখন আর বলে কি লাভ আছে? আচ্ছা তাও বলি, যেহেতু দেখা হয়নি। তো লাইনটা ছিল এরকম, দা ওয়ান হু ইজ নট, দা ওয়ান তো না, দা পারসন who is not forgiven in the month of Ramadan is the one who didn't want to be forgiven. কথাটা কিন্তু অনেক পাওয়ারফুল একটা কথা, বুঝছেন? মানে রোজার মাস হচ্ছে পাইছেন, কিন্তু হচ্ছে কি নিজের গুনাহ ক্ষমা করতে পারেন নাই। মানে তার চেয়ে যে হতভাগা কেউ নাই আর, বুঝছেন? তো ব্যাপারটা অনেকটা এরকম। মানে এটা তো লাস্টের 10 দিন আগে এসে বলার কথা ছিল, কিন্তু তখন তো দেখা হয় নাই। তো এখন হচ্ছে বলি, পরের রোজার আগে যদি মারা যাই, তাহলে তো হচ্ছে এই কথাটা আর বলা হবে না, তো এখনই বলে নিলাম। এটা হচ্ছে কি এক ধরনের মনে রেখেন আর কি, কতদিন করে। আচ্ছা, তো বাড়ির কাজ যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে একটু অন্যরকম বাড়ির কাজ ছিল। সেটা হচ্ছে যে এটা হচ্ছে আল্লাহর কাছে মাপ চাওয়ার কথা বলা হচ্ছে। কিন্তু নর্মালি আমরা যারা আছি, তারা অধিকাংশ মানুষ আম, একটা জিনিস সম্পর্কে গাফেল। সেটা হচ্ছে আমাদেরকে অফুরন্ত ভালোবাসার আদরে যেই দুইটা মানুষ সারা জীবন হচ্ছে আগলে রাখে, বাবা আর মা, তাদের সাথে আমরা ক্ষণে মানে মাঝে মাঝেই, আবার অনেকে প্রায় সময় হচ্ছে বিভিন্ন কারণে দুর্ব্যবহার করে থাকি, বিভিন্ন কারণে। কিন্তু আমাদের সেই সময় হয়ে ওঠে না, বা সময় হলে সুযোগ হয়ে ওঠে না, বা অনেকের সময় সুযোগ দুইটা থাকলেও আমরা সেই ইচ্ছাটা পোষণ করি না যে হচ্ছে তাদের কাছে একটু ক্ষমা চাওয়া। তো এই জন্য হচ্ছে ওদের টাস্কটা দিয়েছিলাম এটা, তো এটা রোজার মাস ছিল, তো তো অনেকের জন্য হয়তো সোজা হয়ে গেছিল। তো টাস্কটা দিয়েছিলাম যে বাবা মায়ের কাছে একটু ক্ষমা চাইতে হবে। কি কি বলে ক্ষমা চাইতে হবে? যে এতদিন পর্যন্ত আমরা যা করেছি অনেক কিছুই হচ্ছে গিয়ে খারাপ ছিল, যেটা হচ্ছে কি করা উচিত ছিল না। এবং কি কোরআনে কিন্তু এটা ডিরেক্ট আছে, আপনি উফ পর্যন্ত আওয়াজ করতে পারবেন না। বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার তো দূরের কথা, ওনারা কিছু একটা যদি আপনাকে এমন বলে যেটা হচ্ছে কি আপনার মন মতো হচ্ছে না, আপনার পছন্দ হচ্ছে না, আপনি উফ পর্যন্ত বলতে পারবেন না। তো সেই জায়গায় হচ্ছে আমরা তো অনেক বেশি খারাপ ব্যবহার করে ফেলি অনেকে, ঠিক আছে? তো এই জন্য তাদেরকে বলতে মানে টাস্কটা দিয়েছিলাম হচ্ছে এইটা, যে ক্ষমা চাইতে হবে। তো বাবা আবার এটা বলে যায় ক্ষমা চাই না ভাই, আজকে আমাদের ক্লাসে উদ্দেশ্যে ভাইয়া বলতে হচ্ছে ক্ষমা চাইতে, তাই আমি বলতেছি সরি, তো সরি। এইভাবে বললে হবে না, আপনি মন থেকে উপলব্ধি করে তারপরে হচ্ছে কি যায় বাবা মাকে বলতে হবে যে আমরা যা করেছি, যতটুকু করেছি, তার জন্য হচ্ছে ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেবেন, শেষ। এবং তারা কিন্তু নর্মালি আমাদেরকে বদদোয়া দেয় না, এটা মানে এরা যে ভাই ক্ষমা না চাইলে কি শেষ, না, ব্যাপারটা ওইরকম না। কিন্তু ক্ষমাটা হচ্ছে কি আমাদের চাওয়াটা উচিত আর কি, বুঝছেন? কারণ হচ্ছে কি এখানে আল্লাহ নারাজ হয়ে যায় যখন আপনি দুর্ব্যবহার করেন। তো এটা হচ্ছে আপনাদের একটা টাস্ক, যেহেতু রোজার মাসে দেখা হয়নি, সমস্যা নেই, এখন বেটার লেট দ্যান নেভার। এখন তো দেখা মানে এখন তো কথা হচ্ছে, তো আপনাদের হচ্ছে নেক্সট ক্লাস যদি মঙ্গলবার আমি আসি, যদি আমি একটা জরিপ নিব, আচ্ছা ওদের জরিপের রেজাল্ট আপনাদেরকে বলি, বুঝছেন? এরপরে যে এতদিন পর তো জরিপ গত ক্লাসে জরিপ নিয়েছিলাম যে কয়জন আসলে কাজটা করতে পেরেছে। তো একটা ক্লাসে অনেকেই থাকে, একটা ক্লাসে অনেকেই থাকে, এর মধ্যে হচ্ছে পাওয়া গিয়েছে 10%, 10% মানুষ পেয়েছি যারা হচ্ছে কি ওইটা করতে পেরেছে। বাকি 90% মানুষের এতটাই দূরত্ব তৈরি হয়েছে, জাস্ট একটা সরি বা একটা ক্ষমা যাবে, সেটা হচ্ছে তাদের পক্ষে হওয়া ওঠে মানে হয়ে ওঠেনি আর কি। তো আমরা একটু দেখি আপনাদের মধ্যে কয়জন হচ্ছে কি এই কাজটা করতে পারেন, ঠিক আছে? তো এটা হচ্ছে কি নেক্সট ক্লাস আবার জিজ্ঞেস করবো। আর এটা তো হচ্ছে গিয়ে রমজান উপলক্ষে বলছিলাম, তো আল্লাহর কাছে তো ক্ষমা চাবে না, এটা নর্মালি সবসময় চাবে না, ঠিক আছে? ইস্তেগফার সবসময় করা উচিত। আচ্ছা, এই হচ্ছে গিয়ে ঘটনা। 4:09 কি বেজে গেছে? হ্যাঁ, আমাদের 4:09 বেজে গেছে। আমাদের চলেন আমরা আবার ফেরত আসি, আমাদের আবার মেইন আলোচ্য বিষয়ে ফেরত আসি। এতক্ষণ যা বলছি অধ্যায় 6 সম্পর্কে, এগুলো ভুলে গেলেও সমস্যা নাই, বুঝছেন? কিন্তু এই যে টাস্কটা দিলাম, এই টাস্কটা মনে রাখা লাগবে, ঠিক আছে? এবং টাস্কটা করা লাগবে, হচ্ছে কি লিখা, সমগ্রে দ্বিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রগুলো অপর দুই বাহুর উপর অঙ্কিত। আচ্ছা এটা না করাবো না, এটা হচ্ছে অনুশীলনী 15-তে আমরা একেবারে বিস্তারিত করব। উপপাদ্য নাম্বার হচ্ছে কি 39 উপপাদ্য, এটা আপনারা ক্লাসে এটাও করেছেন, কিন্তু আমরা অনুশীলনী 15-তে আবার করব, তখন এটা প্রমাণও করবো আমরা। যে অতিভুজকে, অতিভুজটা হচ্ছে মনে করেন এ, এটা মনে করেন হচ্ছে গিয়ে বি, এটা মনে করেন হচ্ছে সি, তাহলে এ স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এ স্কোয়ার সমান হচ্ছে বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। আর এটা কি, এটা হচ্ছে 90 ডিগ্রি।
ঠিক আছে, এটা অনুশীলনী 15 উপপাদ্য নাম্বার 40 থাকবে। উপপাদ্য নাম্বার 40 না, এটা 39 যখন করবো তখন হচ্ছে আমরা এটা আবার করবো, সমস্যা নেই। দেখ কই এইটা করি নাই তো এইটা করছেন ব্রো, এটা ছিল, এটা ক্লাস 8 এর খুবই ফেমাস একটা উপপাদ্য ছিল। এই যে মনে নাই ট্রাপিজিয়াম এঁকে ডেকে আমরা করতাম, এই যে ট্রাপিজিয়াম একটা এঁকে তারপরে যেভাবে করে করতাম, ভুলে গেলেন? আরে এটা ভুলে গেলেন? ভুলে যাওয়া কি ঠিক? আচ্ছা, তো চলেন এবার হচ্ছে এটা কি আসলো, ও এই যে আরেকটা কোশ্চেন, দেখি এটা আপনারা অ্যান্সার দিবেন। তো আপনারা এখানে যথেষ্ট উচ্চ শিক্ষিত, সবাই প্রায় হচ্ছে কি মোটামুটি ইংলিশ টিংলিশ পড়তে পারেন, ইংলিশে বুঝে না। তো এখানে তো দেখতেছেন কি লেখা, ইউ আর গিভেন এ পেপার দ্যাট হ্যাজ 9 রিটেন অন ইট। তো 9টা রোমানে লেখা আর কি, রোমান রোমান ইয়াতে 9 লেখা। এখন বলা হয়েছে নাও ইউ আর গিভেন এ পেন, এই যে আপনাকে একটা কলম দেওয়া হয়েছে, and asked to subtract 3 from this 9, মানে আপনার হাতে একটা কলম দিলাম আর কি, হাতে কলম দিয়ে বললাম যে এটা থেকে 3 বাদ দেন, এই 9 থেকে 3 বাদ দেন। দ্য চ্যালেঞ্জ ইজ টু ডু ইট উইদাউট লিফটিং দ্য পেন ফ্রম দ্য পেপার। মানে আপনি এই যে কলম দিয়ে যে এখানে কিছু একটা লিখবেন, কলম দিয়ে যে কিছু একটা লিখবেন, আপনি কলম উঠাতে পারবেন না। কলম দিয়ে আপনি কিছু একটা যে লিখবেন, কলমটাকে কি করতে পারবেন না, উঠাতে পারবেন না, একটাই দাগ দিতে পারবেন আর কি, বুঝছেন? আপনি এখানে একটাই দাগ দিতে পারবেন, কলমটাকে উঠাতে পারবেন না। অনেকে বলে যে ভাই কলম উঠাতে পারবো না, তার মানে তো কলম এখানে রাখা আছে, কলম যদি নাই উঠাই তাহলে আমি লিখবো কিভাবে? না, ব্যাপারটা ওইরকম না, মানে আপনি কলম দিয়ে জাস্ট একটা দাগ দিতে পারবেন। ঠিক আছে, তো এইভাবে দাগ দিয়ে আপনার যে কাজটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে 9 থেকে 3 বাদ দিতে হবে, 9 থেকে 3 বাদ দিতে হবে। আর 9টায় যেভাবে লিখা, রোমান সংখ্যায় লিখা, এখন হচ্ছে গিয়ে আপনি 9 থেকে 3 কিভাবে বাদ দিবেন। ঠিক আছে, যার যেটা মাথায় আসে সেটাই চ্যাট বক্সে বলেন, কোনো সমস্যা নেই, যার যেটা মাথায় আসে। একজন লিখছে খাতা উল্টায় দিলেই তো হয়, আরে ভাই খাতা উল্টায় দিলে এটা হয়, দেখেন খাতা উল্টায় দিলে এটা হয়, তো এটা কি এটা কি 9 থেকে 3 বাদ দিলে কি এটা নাকি? না, এটা তো কত, এটা 11, 9 থেকে 3 বাদ দিলে এটা হয় নাকি? আচ্ছা। ভাই এক্স এর লাঠি দুইটাকে সোজা করে দিই, এই যে আরেকজন কি বলে, এক্স এর লাঠি দুইটাকে সোজা করে দিলে এটা তো দেখতে এরকম হবে, 9 থেকে 3 বাদ দিলে 3 হয়, বলে। কফি ডিম আর আলুর গল্পটা আবার শোনাবেন প্লিজ, কফি ডিম আর আলু, তো এটা তো কনটেক্সট নাই, কনটেক্সট আসলে তারপর। এই যে আইনান আশরাফি আপনারটা হয়েছে, রুহুল ফারদিন আপনারটা হয়েছে, আইনান আশরাফি আর রুহুল ফারদিন দুইজন। গল্পটা টেকনিক্যালি কারেক্ট। সাবট্রাক্ট মানে কি? হ্যাঁ, সাবট্রাক্ট মানে বিয়োগ, বিয়োগ, সাবট্রাক্ট মানে বিয়োগ, এই যে সাবট্রাক্ট মানে বিয়োগ। 9 এর মাঝ বরাবর দাগ দিলে কি হয় ভাই? কলমটা ধরে রেখে খাতাটা কলমের সাথে ঘষে লিখবে। আচ্ছা আচ্ছা, কলমটা ধরে রেখে ঘষে লিখবো না, টাইনা টাইনা লিখবো, আচ্ছা আচ্ছা। এই কত বুদ্ধিজীবী উত্তর ভাই, প্রতিটি আপনারটা হয়েছে। এক্স কে বর্ধিত করে দিব না, এক্স কে বর্ধিত করে দিলে কি হয়? আরেকটা পেন নিয়ে লিখবো, সেই সেই জাদুঘর, আপনার একমাত্র জায়গা জাদুঘর। লাঠি 3টা মাছ থেকে কেটে দিই, লাঠি 3টা মাছ থেকে কেটে দিই না? আচ্ছা। এক্স এর একটা ভাই, এখানে লাঠি কে বলছে এগুলা, এই যে সবাই যে লিখতেছেন লাঠি উঠাবো লাঠি উঠাবো, এখানে লাঠি দুইটা আছে, এটা কে বলছে? ইউ আর গিভেন এ পেপার দ্যাট ইজ 9 রিটেন অন ইট, 9 লিখা আছে, লাঠি এটা কে
আচ্ছা, লেখ বই না কিছু। আচ্ছা, ঠিক আছে। মাশাআল্লাহ, অনেকে মানে কি 4-5 জন পাওয়া গেছে কারেক্ট অ্যান্সার দেওয়া। তো বলে দিই, সেটা হচ্ছে এখানে খালি এটা লিখে দিলেই হয়, বুঝছেন? এখানে একটা এস লিখে দিলেই হয়। এটাই তো হচ্ছে 9 থেকে 3 বাদ দিলে তো এটাই হয়, তাই না? 9 থেকে 3 বাদ দিলে 6 হয়। তো এটাই হচ্ছে কি অ্যান্সার। তো এটা সহজ ছিল, এত একটা কঠিন কিছু ছিল না। তো আমরা হচ্ছে গিয়ে এখন একটা ইম্পর্টেন্ট জিনিস আসছে, এটা আমাদের প্রমাণ করা লাগবে। এটা আমাদের প্রমাণ করা লাগবে গত 15 কি বলা আছে দেখেন। এখানে বলা আছে যে ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক। তো এটা একটু দেখি কিভাবে প্রমাণ করা যায়। এটা হচ্ছে কি আপনার একটা ত্রিভুজ, এই ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ। এখন একটু আমরা মনোযোগ দিয়ে দেখবো, চাইলে খাতায় লিখতেও পারেন, ঠিক আছে? চাইলে খাতায় লিখতে পারেন, এগুলো ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসে। এবিসি একটা ত্রিভুজ, এই এবিসি ত্রিভুজের এবি বাহুর মধ্যবিন্দু হচ্ছে এক্স, আর আপনার এসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ওয়াই। তো বলছে যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু সংযোজক রেখাংশ। তো এই দুইটা মধ্যবিন্দু সংযোজক রেখাংশ হচ্ছে কি মনে করেন এক্স ওয়াই। এটা তৃতীয় বাহুর সমান্তরাল, অর্থাৎ এক্স ওয়াইটা হচ্ছে বিসি এর সমান্তরাল, এটা থেকে প্রমাণ করতে বলছে। এক্স ওয়াই হচ্ছে বিসি এর সমান্তরাল এবং দৈর্ঘ্যে তার অর্ধেক, অর্থাৎ এক্স ওয়াই হচ্ছে বিসি এর অর্ধেক, এটা থেকে প্রমাণ করতে বলছে। এটা বিসি এর অর্ধেক এবং বিসি এর সমান্তরাল, এটা আমাদের প্রুফ করতে বলা হয়েছে। তো কিভাবে প্রুফ করা যায় চলেন একটু দেখে নিই। আমরা এটাকে একটু বর্ধিত করে দিই। আমরা এটাকে বর্ধিত করে দিই, এমন ভাবে বর্ধিত করে দিই যাতে ওয়াই জেড হচ্ছে গিয়ে এক্স ওয়াই এর সমান হয়। আমরা এমন ভাবে বর্ধিত করব এটাকে জেড পর্যন্ত, আমরা এমন ভাবে বর্ধিত করব এটাকে জেড পর্যন্ত যাতে ওয়াই জেড কার সমান হবে, এক্স ওয়াই এর সমান হবে। এটা লিখি, এক্স ওয়াই হচ্ছে আপনার ওয়াই জেড এর সমান হবে, এমন ভাবে বর্ধিত করব। প্রমাণের খাতিরে এটা করলাম, ঠিক আছে? এরপরে কি করব, জেড আর সি যোগ করে দিব। এরপর আমরা জেড আর সি এই দুইটা যোগ করে দিব। এবার খেয়াল করেন, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে। তো আমরা এই দুইটা ত্রিভুজকে যদি একটু অ্যানালাইসিস করি তাহলে কি পাই দেখেন। একটা ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ এ এক্স ওয়াই, আরেকটা ত্রিভুজের নাম হচ্ছে ত্রিভুজ সি ওয়াই জেড। একটা হচ্ছে এ এক্স ওয়াই আর একটা হচ্ছে সি ওয়াই জেড। এই দুইটা ত্রিভুজে দুইটা বিপ্রতীপ কোণ তৈরি হয়েছে, যে এই দুইটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে আমরা লিখতে পারি কোণ এ ওয়াই এক্স এটা সমান হচ্ছে কোণ সি ওয়াই জেড, এই দুইটা হচ্ছে বিপ্রতীপ কোণ। আবার এই যে এইটুকু আর এইটুকু সমান, অর্থাৎ এ ওয়াই আর সি ওয়াই সমান। যেহেতু ওয়াইটা আপনার মধ্যবিন্দু, তাহলে হচ্ছে এ ওয়াই আর সি ওয়াইটা সমান। আবার এক্স ওয়াই আর ওয়াই জেড কিন্তু সমান, কারণ আপনি সমান করে এঁকেছেন। এক্স এক্স ওয়াই আর ওয়াই জেড আপনি সমান করে এঁকেছেন, তাই এক্স ওয়াই আর ওয়াই জেড সমান। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, যে এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। যেহেতু দুইটা বাহু আর কোণ সমান হয়ে গেল, অন্তর্ভুক্ত কোণ যেহেতু সমান হয়ে গেল, তাহলে আমরা এই দুইটা ত্রিভুজকে কি লিখতে পারি, সর্বসম লিখতে পারি। অর্থাৎ ত্রিভুজ এ এক্স ওয়াই এটা হচ্ছে সর্বসম টু ত্রিভুজ সি ওয়াই জেড, এই দুইটা ত্রিভুজ হচ্ছে সর্বসম। আচ্ছা, এই যে দুইটা ত্রিভুজ আপনার সর্বসম হয়ে গেল, এতে আপনার কি কি সুবিধা হইলো? সুবিধা হইলো হচ্ছে আপনি এখন বলতে পারবেন যে এই কোণটা আর এই কোণটাও আপনার সমান, অর্থাৎ কোণ এক্স এ ওয়াই আর কোণ ওয়াই সি জেড এটা হচ্ছে আপনার পরস্পর সমান। কিন্তু দেখেন তারা কিন্তু একান্তর কোণ, এই দুইটা কোণ যে সমান হইলো কিন্তু তারা হচ্ছে কি, তারা হচ্ছে আপনার একান্তর কোণ। এই যে তারা একান্তর কোণ হয়ে গেল, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, সুতরাং বলা যায় এ এক্স এটা হচ্ছে কি সমান্তরাল, কার সমান্তরাল, সি জেড এর সমান্তরাল। কারণ আমরা কি জানি, আমরা জানি এরকম যদি একটা সিচুয়েশন হয় যেখানে এই কোণ আর এই কোণ সমান, তখন বলা যায় এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে পরস্পর সমান্তরাল। এই জিনিসটা বলা যায়, আমরা কিছুক্ষণ আগে দেখেছি এটা, যে কোণ দুইটা সমান হলে বাহু দুটাকে সমান্তরাল বলা যায়। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এ এক্স আর সি জেড হচ্ছে গিয়ে পরস্পর সমান্তরাল। আবার যেহেতু আপনার এই ত্রিভুজ দুইটা সর্বসম, দেখেন এটা একটা ত্রিভুজ আর এটা একটা ত্রিভুজ, যেহেতু এই ত্রিভুজ দুইটা সর্বসম, তাই আপনি বলতে পারবেন এই বাহু দুটাও সমান, অর্থাৎ এ এক্স আর সি জেড একই কথা। ত্রিভুজ দুইটা সর্বসম হওয়ার কারণে আপনি কি বলতে পারবেন, বাহু দুইটাও আপনার সমান, অর্থাৎ এ এক্স আর সি জেড এই দুটো হচ্ছে সমান। এখন ভাই এ এক্স আবার কার সমান, এক্স যেহেতু আপনার মধ্যবিন্দু, এক্স যেহেতু এ বি এর মধ্যবিন্দু, এক্স কার সমান, এক্স হচ্ছে বি এক্স এর সমান। তাহলে আমরা কথাটাকে এভাবে লিখতে পারি, সুতরাং বি এক্স সমান হচ্ছে সি জেড। তাহলে লক্ষ্য করে দেখেন ভাইয়া, এই যে এইটা
এইটা আর এইটা হচ্ছে গিয়ে সমান্তরাল, আর এইটা হচ্ছে গিয়ে সমান। তো একটা চতুর্ভুজের, এই যে এটা যদি একটা চতুর্ভুজ হয়, এই চতুর্ভুজের দিকে একটু তাকান, এই চতুর্ভুজের দুইটা বিপরীত বাহু সমান ও সমান্তরাল। কোন একটা চতুর্ভুজের দুইটা বিপরীত বাহু যদি সমান ও সমান্তরাল হয়ে যায়, তখন আমরা ওই চতুর্ভুজটাকে বলতে পারি হচ্ছে সামান্তরিক। তো এখানে সিচুয়েশনটা কি ঘটছে? সিচুয়েশনটা ঘটছে হচ্ছে গিয়ে আপনার এই বিএক্স আর সিজেড এটা সমান হয়ে গেছে, আবার বিএক্স আর সিজেড সমান্তরালও হয়ে গেছে। অনেকে এই জিনিসটা বুঝে না যে ভাই বিএক্স আর সিজেড সমান্তরাল, আপনারা কি বলছে ভাই? যে এখান থেকে এটা বোঝা যায় এএক্স আর সিজেড যদি সমান্তরাল হয়, এএক্স আর বিএক্স তো একই রেখার উপর অবস্থিত, তাহলে বিএক্স আর সিজেডও আপনার সমান্তরাল হবে। তাহলে আমরা কথাটা লাস্টে এভাবে লিখতে পারি, সুতরাং বি সি জেড এক্স এটা কি? এটা হচ্ছে একটা সামান্তরিক। এটাকে আমরা একটা সামান্তরিক বলতে পারি, কারণ তার বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল হয়ে গেছে। তো এটা যদি একটা সামান্তরিক হয়, তাহলে তার বাকি যে দুইটা বিপরীত বাহু আছে তারাও সমান ও সমান্তরাল হবে। তাহলে আমরা বলতে পারি বাকি যে দুইটা বিপরীত বাহু আছে তারাও সমান্তরাল ও সমান হবে। তার মানে সুতরাং এক্স জেড আর বিসি সমান হবে এবং এক্স জেড আর বিসি সমান্তরাল হবে। অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, আর এই বাহুটা আর এই বাহুটা সমান্তরাল হবে। এখন এক্স জেড মানে কি? এক্স জেড মানে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড। এক্স জেড মানে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, আর ওয়াই জেড আর এক্স এক্স ওয়াই দুইটা তো একই কথা। ওয়াই জেড আর এক্স ওয়াই দুইটা একই কথা। তাহলে আমরা লিখতে পারি এক্স ওয়াই প্লাস হচ্ছে এক্স ওয়াই, এটা সমান হচ্ছে বিসি। তার মানে এক্স ওয়াই এটা সমান হচ্ছে গিয়ে হাফ বিসি। তাহলে দেখেন আমাদের প্রমাণ হয়ে গেল এক্স ওয়াই হচ্ছে গিয়ে হাফ বিসি, এটা প্রমাণ হয়ে গেল। আবার এক্স ওয়াই তো বিসি এর সমান্তরাল, এটা দেখাই যাচ্ছে। এই যে এখান থেকে আমরা তো দেখতে পাচ্ছি যে এক্স জেড বিসি এর সমান্তরাল মানে কি? যে এই বাহুটা বিসি এর সমান্তরাল, এই কথাটা মানে হচ্ছে এই বাহুটাও বিসি এর সমান্তরাল। ওইটা আর আলাদা করে লেখার দরকার নেই, এটা আপনি বুঝতেই পারতেছেন। ঠিক আছে, তাহলে যেটা করলাম পুরো জিনিসটা একটু আরেকবার বলতে চাই, আরেকবার বলছি, আপনি একটু কাইন্ডলি একটু শুনেন। আপনাকে দেওয়া আছে এটা একটা ত্রিভুজ, এই ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে, এবার মধ্যবিন্দুটাকে কানেক্ট করে দিয়েছে। কানেক্ট করে দেওয়ার পর যে রেখাংশটা পেয়েছেন তা হচ্ছে গিয়ে বিসি বাহুর সমান্তরাল আর বিসি বাহুর অর্ধেক, এটা আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে। আপনি এখানে কি করবেন? আপনি এখানে একটা অঙ্কন করবেন। অঙ্কনটা কি? অঙ্কনটা হচ্ছে এক্স ওয়াই কে জেড পর্যন্ত বর্ধিত করি এমন ভাবে যাতে এক্স ওয়াই আর ওয়াই জেড সমান হয়। এবার সি জেডটা যোগ করে দিই। আচ্ছা, যোগ করলাম। এরপর দেখলাম এখানে একটা ত্রিভুজ আর এখানে একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের এই কোণ আর এই কোণ পরস্পর সমান, বিপরীত কোণ। আর এই বাহু আর এই বাহু সমান, কারণ এটা মধ্যবিন্দু। আর এইটুকু আর এইটুকু সমান, কারণ আমরা একে নিয়েছি এভাবে। তাহলে আমরা বলতে পারি এই ত্রিভুজ দুইটা হচ্ছে সর্বসম। এই যে লিখছি ত্রিভুজ দুইটা সর্বসম। যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাদের সব কিছু সমান হয়ে একাকার হয়ে যায়। অর্থাৎ এই কোণ আর এই কোণ আপনার সমান হবে, এই বাহু আর এই বাহু সমান হবে, এই বাহু আর এই বাহু সমান, সব কিছু সমান হবে। আমরা লিখতে পারি কি এই বাহু আর এই বাহু সমান, অর্থাৎ ax সমান cz, এটা আমরা লিখতে পারি। আবার আমরা একই সাথে এটাও লিখতে পারি এই কোণ আর এই কোণ সমান, যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, এই কোণ আর এই কোণ সমান, লিখলাম এই যে এই কোণ আর এই কোণ সমান লিখলাম। কিন্তু এই দুইটা হচ্ছে পরস্পর বিপরীত, পরস্পর একান্তর কোণ। এই যে দেখেন এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে যেখানে এই কোণ আর এই কোণ সমান হয়ে গেছে, তার মানে একান্তর কোণ দুইটা সমান হয়ে গেছে। একান্তর কোণ সমান হওয়া মানে হচ্ছে এই বাহু দুটো অবশ্যই সমান্তরাল হবে। অর্থাৎ সিজেড আর এই যে এই এক্স বলেন বা এবি বলেন একই কথা, সিজেড আর এই এবিটা হচ্ছে আপনার সমান্তরাল। এই যে সিজেড আর এবি বলেন বা এক্স বলেন একই কথা, সমস্যা নেই, এটা আপনার সমান্তরাল। তো এটা যদি সমান্তরাল হয় দ্যাট মিন্স এই বিএক্স ও হচ্ছে সিজেড এর সমান্তরাল, এটা বোঝাই যাচ্ছে। আবার এক্স কার সমান? এক্স হচ্ছে বিএক্স এর সমান, এক্স সিজেড এর সমান, আবার এক্স বিএক্স এর সমান, তার মানে বিএক্স সমান হচ্ছে সিজেড। তাহলে এটা একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত বাহু দুইটা সমান ও সমান্তরাল। তার মানে এটা কি? এটা হচ্ছে একটা সামান্তরিক। এই যে লিখছি এখানে এটা হচ্ছে একটা সামান্তরিক। আর সামান্তরিক যেহেতু, তার অপর যে দুইটা বিপরীত বাহু আছে তারাও সমান ও সমান্তরাল হবে। অপর দুইটা বিপরীত বাহু কি? একটা হচ্ছে এক্স জেড আর একটা হচ্ছে বিসি। এই এক্স জেড আর বিসি এটা হচ্ছে সমান ও সমান্তরাল হবে। এরপর আমরা এক্স জেডটাকে একটু ভেঙে লিখলাম। এক্স জেড মানে হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই জেড, আর ওয়াই জেড মানে কি? যে ওয়াই জেড মানে হচ্ছে এক্স ওয়াই। লিখে তারপর আমরা প্রমাণ করে ফেললাম এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে হাফ অফ বিসি। এই প্রমাণ এক্সামে আসবে? জি, আসতে পারে, পরীক্ষায় আসে, এই জন্য করেছি। ওকে, তো এই ছিল হচ্ছে ঘটনা। এরপরে কয়েকটা উপপাদ্য আছে, এগুলা ইজি পিজি, এগুলো এক্সামে আসে না, কিন্তু অনুশীলনী 6.3 এর অনুশীলনীর উপপাদ্য যেহেতু,
এগুলো হচ্ছে আমাদের একটু করাটা উচিত আর কি। কি লেখা আছে দেখেন, প্রমাণ কর যে বা প্রমাণ করো যে সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু সমূহ যোগ করলে যে ত্রিভুজ উৎপন্ন হয় তার সমবাহু হবে। শুরু করার আগেই শেষ হয়ে যাবে, এটা খাতায় লেখার দরকার নেই, খুবই সহজ জিনিস, একটু বুঝে নিলেই হবে, বাকিটা আপনি নিজেই পারবেন। দেখেন এই সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের বাহুগুলোর মধ্যবিন্দু যোগ করে দিব। এই যে বাহুগুলো দেখতে পাচ্ছেন এদের মধ্যবিন্দুগুলো যোগ করে দিব। তো এটা হচ্ছে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এর মধ্যবিন্দুগুলো হচ্ছে এক্স, ওয়াই আর জেড। আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে যে এই এক্স ওয়াই জেড হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ। আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে কি এক্স ওয়াই জেড একটা সমবাহু ত্রিভুজ, এটা আপনাকে প্রমাণ করতে বলা হয়েছে। তো চলুন আমরা একটু দেখি। এখানে বি এক্স জেড একটা ত্রিভুজ আছে আর সি জেড ওয়াই একটা ত্রিভুজ আছে। এই দুইটা ত্রিভুজকে ইজিলি সর্বসম প্রমাণ করে ফেলা যায়। আচ্ছা, এটা প্রমাণ করার আগে যেগুলো দেওয়া আছে ওগুলো একটু লিখে ফেলেন। এ ওয়াই আর ওয়াই সি সমান এটা দেওয়া আছে। এ এক্স আর বি এক্স যেহেতু মধ্যবিন্দু, এ এক্স আর বি এক্স সমান এটাও প্রশ্ন দেওয়া আছে। আর বি জেড আর সি জেড সমান এটাও দেওয়া আছে। আবার এই ত্রিভুজের বাহু তিনটা সমান, যেহেতু সমবাহু ত্রিভুজ, এটাও দেওয়া আছে। সমবাহু ত্রিভুজ যেহেতু, এটাও আপনার দেওয়া আছে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে সমবাহু ত্রিভুজ না, তাহলে চিন্তা করে দেখেন, এটা যদি আপনার 6 সেন্টিমিটার হয়, এটাও হবে 6, এটাও হবে 6, তাহলে এটার অর্ধেক কত হবে 3, 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 এটার অর্ধেক 3। তার মানে বাহু তিনটা সমান হওয়ার কারণে তাদের অর্ধেক গুলাও পরস্পর সমান। তাহলে আমি কথাটাকে এভাবে লিখতে পারি না? সুতরাং এ ওয়াই ইকুয়ালস টু সি ওয়াই ইকুয়ালস টু সি জেড ইকুয়ালস টু বি জেড ইকুয়ালস টু বি এক্স ইকুয়ালস টু এ এক্স। কথাটা আবার বলছি, তিনটা বাহু যেহেতু সমান, তাদের অর্ধেক গুলো তো অটোমেটিক্যালি সমান হবে, তাই না? এই জন্য সবগুলোকে একসাথে লিখছি। তিনটা বাহু যেহেতু সমান, তাদের অর্ধেক গুলাও পরস্পর সমান হবে। তো এখন জীবন সহজ, আপনি হচ্ছে খালি দুইটা ত্রিভুজ হচ্ছে গিয়ে সর্বসম প্রমাণ করেন। এই যে ত্রিভুজ বি এক্স জেড, ত্রিভুজ বি এক্স জেড এবং ত্রিভুজ সি জেড ওয়াই, বি এক্স জেড এবং সি জেড ওয়াই, এই দুটো ত্রিভুজকে খেয়াল করেন। এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, তারা কিন্তু সব সমান। এরা সবাই কিন্তু সমান, বি এক্স সমান বি জেড সমান সি জেড সমান সি ওয়াই, এরা সবাই পরস্পর সমান। আর তাদের এই অন্তর্ভুক্ত কোণটাও সমান। কেন? কারণ এগুলো সব তো 60 ডিগ্রি করে, সমবাহু ত্রিভুজ না? তো সমবাহু ত্রিভুজ হয়ে যাওয়ার কারণে এই কোণগুলো সব হচ্ছে 60 ডিগ্রি করে, তার মানে তাদের অন্তর্ভুক্ত কোণটাও সমান। তাহলে আমরা লিখতে পারি কোণ এক্স বি জেড, এটা সমান হচ্ছে কোণ জেড সি ওয়াই। এটা কত ডিগ্রি? এটা হচ্ছে 60 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি হচ্ছে এই ত্রিভুজ দুটাকে সর্বসম বলতে পারি। এই ত্রিভুজ দুটা সর্বসম হওয়া মানে কি? এই ত্রিভুজ দুটা সর্বসম হওয়া মানে হচ্ছে এই বাহুটা আর এই বাহুটা সমান। তাহলে আমরা লিখতে পারি এক্স জেড সমান হচ্ছে গিয়ে জেড ওয়াই, এটা আমরা লিখতে পারি। এই দুইটা ত্রিভুজ সর্বসম হওয়ার কারণে এক্স জেড ইকুয়ালস টু হচ্ছে জেড ওয়াই বলা যায়। আচ্ছা স্যার, শুধু এক্স ওয়াই জেড না, এ এক্স ওয়াই বি এক্স জেড সি এক্স জেড সবগুলোই সর্বসম হবে? জি ভাই, সবগুলোই সর্বসম হবে। আচ্ছা, প্রথম 3 লাইন আবার বলেন। প্রথম 3 লাইন মানে কোন 3 লাইন? প্রথম 3 লাইন মানে কোনটা? দেখেন ব্রো, এটা হচ্ছে কি মধ্যবিন্দু, এটা হচ্ছে মধ্যবিন্দু, এটা মধ্যবিন্দু। তো মধ্যবিন্দু মানে কি? মধ্যবিন্দু মানে এ এক্স আর বি এক্স সমান, এই যে এটাই লিখছি, এ এক্স আর বি এক্স সমান। এ ওয়াই আর সি ওয়াই সমান, এ ওয়াই এই যে কথাটা ভালো লাগছে, সমানে ভরপুর। আচ্ছা, এ ওয়াই আর সি ওয়াই সমান। আবার দেখেন, এই যে এটা মধ্যবিন্দু, তো বি জেড আর সি জেড সমান, এই যে বি জেড আর সি জেড সমান। এখন ঘটনা হচ্ছে এই বাহু, এই বাহু আর এই বাহুও সমান, কারণ এটা সমবাহু ত্রিভুজ। তিনটা বাহু যদি সমান হয়, তাদের অর্ধেক গুলো অবশ্যই সমান হবে। বাহু সমান হওয়া মানে তাদের অর্ধেক গুলো সমান, এটাই লিখছি, যে তাদের অর্ধেক যেগুলো আছে এই অর্ধেক সবগুলো অর্ধেক সমান হবে। এ ওয়াই সি ওয়াই সি জেড বি জেড বি এক্স এ এক্স এগুলো সব সমান হবে। এই যে আপনি প্রমাণ করলেন এক্স জেড ইকুয়ালস টু জেড ওয়াই, অনুরূপ ভাবে আপনি এটা প্রমাণ করতে পারেন। অনুরূপ ভাবে লিখতেছি আর তুমি মুছে যাচ্ছ, দুষ্টু কথাকার। অনুরূপ ভাবে আপনি কি লিখতে পারেন? অনুরূপ ভাবে আপনি লিখতে পারেন হচ্ছে ত্রিভুজ এ এক্স ওয়াই, এটা হচ্ছে সর্বসম। এটা কার সাথে সর্বসম? এটা ত্রিভুজ সি জেড ওয়াই এর সাথে সর্বসম। ত্রিভুজ এ এক্স ওয়াই, এটা ত্রিভুজ সি। অনুরূপভাবে এটা করলাম না, হ্যাঁ, এটা নিজে নিজে আপনি করতে পারবেন। এই দুইটা সর্বসম হয়ে যাওয়ার পর কি লিখতে পারবেন? এটা লিখতে পারবেন আপনি এক্স ওয়াই সমান ওয়াই জেড। আপনি যখন এই যে এই দুইটা ত্রিভুজকে সর্বসম বলবেন, তখন এই বাহুটা আর এই বাহুটা সমান হবে। তাহলে আলটিমেটলি খেয়াল করেন, এখানে এক্স জেড হচ্ছে জেড ওয়াই এর সমান, আবার এক্স ওয়াই হচ্ছে ওয়াই জেড এর সমান। দ্যাট মিন্স আমরা বলতে পারি
xy সমান হচ্ছে yz সমান হচ্ছে zx, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে বলা যায় সুতরাং xyz ত্রিভুজটি হচ্ছে কি সমবাহু ত্রিভুজ। এখান থেকে xyz কে সমবাহু ত্রিভুজ লেখা যায়। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। বৈষম্যহীন ত্রিভুজ সবকিছুই সমান, কোনো ভেদাভেদ নাই। না, এভাবে বলা ঠিক না। দুই বাহু সমান হলে সমদ্বিবাহু ত্রিভুজ হবে। এটা করেই তো দিলেন। ও হ্যাঁ, করেই দিলাম। আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, আর একটু বাকি। সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটা পরস্পর সমান, এটা করবো না, এটা আপনাদেরকে টাস্ক দিয়ে দিব। সমবাহু ত্রিভুজের মধ্যমা তিনটা পরস্পর সমান, এটা আপনারা নিজেরা করবেন। হ্যাঁ, একটু ক্লু দিয়ে দিই। এটা হচ্ছে একটা সমবাহু ত্রিভুজ, এটা হচ্ছে তার একটা মধ্যমা। আবার অনেকে তো ভুলে গেছেন, অনেকদিন ধরে বই খাতার সাথে যোগাযোগ নেই, মধ্যমা কি এটাই ভুলে গেছেন। মধ্যমা হচ্ছে ভাইয়া এই যে এ এর সাথে আপনি ডি যোগ করে দিবেন, মানে কোন একটা শীর্ষের সাথে তার বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করে দিব। অর্থাৎ এখানে বিডি আর ডিসি সমান আর কি। এখানে আপনার বিডি আর ডিসি সমান, বিপরীত বাহুর মধ্যবিন্দু যোগ করে দিবে, এটা হচ্ছে একটা মধ্যমা। আবার এই যে এটা হচ্ছে একটা মধ্যমা, তারপরে এটা হচ্ছে একটা মধ্যমা। ঠিক আছে, এই মধ্যমা গুলো সমান, এটা আপনাকে প্রমাণ করতে বলছে। তো এটা নাম দিলাম হচ্ছে ই, এটা নাম দিলাম হচ্ছে এফ। এখানে এই আর সিই টা সমান, এই আর সিই টা সমান। আরেকটা কি আছে, আরেকটা আছে হচ্ছে এফ আর বিএফ, এফ আর বিএফ টাও সমান। এগুলো যেহেতু মধ্যবিন্দু, তাহলে এগুলো সমান হবে। তাতে প্রমাণ করতে কি বলছে, আপনাকে প্রমাণ করতে বলছে মধ্যমা তিনটা পরস্পর সমান। প্রমাণ করতে হবে হচ্ছে এডি বিই আর সিএফ সমান। আমি ক্লু দিয়ে দিচ্ছি। ক্লু হচ্ছে আপনি দুইটা দুইটা ত্রিভুজ হচ্ছে কি সর্বসম প্রমাণ করবেন। ক্লু হচ্ছে দুইটা দুইটা ত্রিভুজ বলতে কি বুঝাচ্ছি, মনে করেন এ বিই আর এসিএফ, এ বিই আর এসিএফ এই দুইটাকে হচ্ছে কি আপনি সর্বসম প্রমাণ করবেন। এই দুইটা সর্বসম প্রমাণ করলে দেখবেন আপনার বিই আর সিএফ সমান হয়ে যাবে। আবার আপনি হচ্ছে এবিডি আর এসিএফ কে সর্বসম প্রমাণ করবেন, এবিডি আর এসিএফ কে সর্বসম প্রমাণ করবেন। এই দুইটা সমান প্রমাণ করলে দেখবেন হচ্ছে আপনার সিএফ আর হচ্ছে এডি সমান হয়ে যাবে। এরপর আপনি বলে ফেলতে পারবেন হচ্ছে তারা হচ্ছে গিয়ে তিনটা পরস্পর সমান। এটা আপনি নিজে একটু বাসার চেষ্টা করলেই পেরে যাবেন আর কি, এত কঠিন কিছু না। এগুলো কি হায়ার ম্যাথে আছে? না রে ভাই, এগুলো কোনো ম্যাথে নেই, এগুলো সহজ জিনিস। না না, পুরো চ্যাপ্টার শেষ হবে না আজকে। আসল জিনিসপত্র নেক্সট ক্লাসে হবে, আসল জিনিসপত্র নেক্সট ক্লাসে হবে ইনশাল্লাহ। আচ্ছা, সমবাহু ত্রিভুজের মধ্যবিন্দু, এটা হচ্ছে কি ক্লু, আপনারা হচ্ছে একটু চেষ্টা করুন বাসা, বাকি জিনিসটা নিজেরা পেরে যাবেন। আচ্ছা, এবার আসেন এখানে কি লেখা। একটা ত্রিভুজের যে কোনো দুইটা বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর। যে কোনো দুইটা বহিস্থ কোণের সমষ্টি দুই সমকোণ অপেক্ষা বৃহত্তর আছে। চলেন এটা একটু প্রমাণ করি। তো এইটা মনে করেন হচ্ছে এক্স আর এটা মনে করেন হচ্ছে ওয়াই। আমাদেরকে প্রমাণ করতে বলছে কোন এক্স আর কোন ওয়াই যোগ করলে এটা 180 ডিগ্রির চেয়ে বড় হবে। অনেকে এটা চিন্তা করে এভাবে, দেখেই তো বোঝা যায়। পরীক্ষাতে আর খাতায় লেখা যাবে না, দেখেই তো বোঝা যায়। এটা একটু প্রমাণ করে দেখতে হবে যে এক্স প্লাস ওয়াই 180 ডিগ্রির চেয়ে বড়, এটা প্রমাণ করে একটু দেখতে হবে। আচ্ছা, এখানে কিন্তু আমরা একটা ইনফরমেশন জানি। ইনফরমেশনটা কি? ইনফরমেশনটা হচ্ছে একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি। একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, এটা আমরা জানি। খেয়াল করে দেখেন, এটা যদি এক্স হয় এই কোণটা কত হবে? আপনি যথেষ্ট উচ্চ শিক্ষিত, আপনি জানেন এই কোণটা হবে 180 ডিগ্রি মাইনাস এক্স। এটা যদি ওয়াই হয় এটা কত হবে? এটা হবে 180 ডিগ্রি মাইনাস ওয়াই। এটা কিন্তু আপনি জানেন, কারণ এটা পুরোটা এক সরল কোণ, তো এটা ওয়াই হলে বাকিটা 180 ডিগ্রি মাইনাস ওয়াই হবে। তাহলে এখন একটু লক্ষ্য করি ত্রিভুজ এবিসি তে, ত্রিভুজ এবিসি দিকে একটু খেয়াল করেন। ত্রিভুজ এবিসি তে কোণ বিএসি প্লাস কোণ এবিসি প্লাস হচ্ছে কোণ এসিবি। আচ্ছা, এটা লিখে দিই, এটা হচ্ছে প্রমাণ করতে হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে ত্রিভুজ এবিসি তে বিএসি এবিসি আর এসিবি এটা যোগ করলে কত আসে? তিনটা কোণ যোগ করলে কত আসে? তিনটা কোণ যোগ করলে আসে হচ্ছে 180 ডিগ্রি। এই কোণটা, এই কোণটা আর এই কোণটা, এই তিনটা কোণ যোগ করলে আমরা পাই হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, এখন বিএসি বিএসি এর মতোই থাকুক, আমরা বাকি কোণগুলোর নাম যেটা এখানে লিখেছি ওইটা এখানে লিখে দিই।
এবিসি কে আমরা লিখে দিই হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণ ওয়াই, আর এসিবি কে আমরা লিখে দিই 180 ডিগ্রি মাইনাস কোণ এক্স। আমরা এটাকে লিখে দিলাম হচ্ছে 180 ডিগ্রি মাইনাস কোণ এক্স। এগুলো যোগ করলে কত আসে? 180 ডিগ্রি আসে। ভাই কি করলেন ভাই? বেশি কিছু করিনি। এই যে এবিসি আর এসিবি, এই যে এখানে এবিসি যেটা দেখতে পাচ্ছি আর এসিবি যেটা দেখতে পাচ্ছি, এই কোণগুলোর জাস্ট মানটা লিখে ফেলছি। আচ্ছা, এখন সবগুলাকে মানে এই এক্স আর ওয়াইটাকে এই পাশে নিয়ে যান, কোণ এক্স আর কোণ ওয়াইটাকে এই পাশে নিয়ে যান, বাকি সবগুলোকে এদিকে নিয়ে আসেন। বাকি সবগুলোকে এই পাশে নিয়ে আসলে কি আসে দেখেন, এখানে আসে হচ্ছে 180 ডিগ্রি প্লাস হচ্ছে কোণ বিএসি। এখন দেখেন আপনি যথেষ্ট বোদ্ধা এবং হচ্ছে গিয়ে উচ্চশিক্ষিত, খেয়াল করেন কি দেখতে পাচ্ছি আমরা। আমরা দেখতে পাচ্ছি কোণ এক্স আর কোণ ওয়াই যোগ করলে 180 ডিগ্রির সাথে বিএসি যোগ করলে যা পাওয়া যায় সেটা হয়। কোণ এক্স আর কোণ ওয়াই যোগ করলে শুধু 180 ডিগ্রি হয় না, কিন্তু 180 ডিগ্রির সাথে কিছু একটা যোগ করলে তারপরে কোণ এক্স প্লাস কোণ ওয়াই পাওয়া যায়। এটা থেকে আমরা বলতে পারি, এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে সুতরাং অবশ্যই কোণ এক্স প্লাস কোণ ওয়াই এই দুইটার যোগফল 180 ডিগ্রির চেয়ে বড় হবে। কারণ 180 ডিগ্রির চেয়ে কিছু একটা যোগ করার পর আপনি এক্স প্লাস ওয়াই পাচ্ছেন, তার মানে এক্স প্লাস ওয়াই এর মানটা অবশ্যই 180 ডিগ্রির চেয়ে বড়, কারণ 180 ডিগ্রির চেয়ে যোগ করে কিছু পাচ্ছেন, তো এজন্য। ভাইয়া যদি বিএসসি 0 হয়, ও ব্রো বিওসি যদি 0 হয় তাহলে দেখেন না অবস্থা কি হবে। বিএসসি যদি 0 হয় তাহলে কি আর কোনো ত্রিভুজ হবে? মানে বিএসসি 0 মানে কি, যে এখানে কোনো কোণই থাকবে না, তাই তো? তো এখানে যদি কোণ না থাকে আপনি একটু চিন্তা করে দেখেন তো এটা কোনো ত্রিভুজ হবে? এটা একটা সরল রেখা হয়ে যাবে না, এই যে এরকম হয়ে যাবে না যদি কোনো কোণই না থাকে? এটা তো ত্রিভুজই হবে না ব্রো। আজকে না ক্লাস তাড়াতাড়ি শেষ হবে? জি ভাইয়া শেষ তো, আর বেশিক্ষণ নাই, অতি শীঘ্রই, এখনো তো 23 মিনিটের মতো বাকি আছে। অর্ধবার্ষিক পরীক্ষার আর মাত্র 20 দিন বাকি আছে, কিন্তু এখনো আমার বাংলা, বাংলাদেশ, বিশ্ব পরিচয়, ইসলাম, আইসিটি, জীববিজ্ঞান, রসায়ন বইয়ের সিলেবাস একটু শেষ হয়নি। মাত্র 20 দিনে কি সিলেবাসটা শেষ করা সম্ভব? সম্ভব মানে অবশ্যই সম্ভব। 20 দিন মানে হিসাব আছে আপনার? 20 দিন মানে 480 ঘন্টা। 480 ঘন্টাতে পুরা কি 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 করা যেতে পারে, বার্ষিকের সিলেবাসও পড়ে ফেলা সম্ভব। বুঝছেন? অবশ্যই সম্ভব ব্রো, এটা বলেন। আচ্ছা, আলহামদুলিল্লাহ। ও আজকে আপনাদের নিয়ে তো একবারও হচ্ছে গিয়ে রেসপন্স নেওয়া হয়নি। আমরা যারা যারা বুঝছি তারা আলহামদুলিল্লাহ, যারা বুঝি নাই তারা ইনশাল্লাহ, আর যারা অন্য ধর্মাবলম্বী আছে তারা ইয়েস লিখবো। অনেকক্ষণ ধরে রেসপন্স নেওয়া হয়নি। আলহামদুলিল্লাহ, গুড। এক্সামের জন্য দোয়া লাগবে না? করে দিলাম, আল্লাহ আপনাদের পরীক্ষাগুলো সহজ করে দেখ। আচ্ছা, থার্ড লাইনটা বুঝি নাই। থার্ড লাইন কোনটা? ও বুঝছি, আমি বুঝছি থার্ড লাইন কোনটা। ভাই দেখেন এই যে 180 ডিগ্রিটা আছে না, এই 180 ডিগ্রিটাকে বাম পাশে নিয়ে আসছি, তো এখানে দুইটা 180 ডিগ্রি আছে, এর থেকে একটা 180 ডিগ্রি বাদ দিলে কি আরেকটা 180 ডিগ্রি থেকে যায়। মাইনাস ওয়াইটা এদিকে গেলে প্লাস ওয়াই, মাইনাস এক্সটা এদিকে গেলে প্লাস এক্স, এই যে এক্স প্লাস ওয়াই। তাহলে আর কি আছে? বিএসি, এই যে বিএসি হিসাব। ওকে, পোল কোশ্চেন 3, খুবই সহজ কোশ্চেন, প্লিজ 100% মানুষ কারেক্ট অ্যান্সার দেওয়ার চেষ্টা করেন। এক্স এর নিচেটুকু কেটে দিলেই তো হয়, আপনি কেটে দেন না, কেটে দিলেই হয়, কেটে দেন। সর্বসম হতে হলে কি একেবারে সাইজের সমান হবে? জি একেবারে সাইজের সমান হবে। ত্রিভুজ বি এক্স জেড আর এক্স ওয়াই জেড সর্বসম কি প্রমাণ করা যায় না? বি এক্স জেড এক্স ওয়াই জেড এটা কোথায় আছে? বি এক্স জেড আর এক্স ওয়াই, আচ্ছা দাঁড়ান এই পোলটা শেষ করি আগে। সময় পাবেন হচ্ছে গিয়ে কতক্ষণ? 2 মিনিট। আমার শেষ খুব ইজি, মাশাল্লাহ মাশাল্লাহ। সবাই অ্যান্সার করেন ভাই, লাস্ট পোল।
ভাইয়া 20 দিনে 6 ঘন্টা ঘুমাইলে তো এত টাইম থাকে না। আচ্ছা আপনাদেরকে ছোট্ট একটা কাহিনী বলবো, দাঁড়া। ফোকাস ফোকাস ঠিক টাকা নিয়ে একটা ছোট্ট কাহিনী বলবো, হ্যাঁ। এই যে এটার পরে বলছি, ক্লাসের শেষে বলবো নি, হ্যাঁ। ফোকাস ঠিক টাকা নিয়ে। লাস্ট 30 সেকেন্ডস। লাস্ট 10 সেকেন্ডস। ভাইয়া এন্ড করে দেন ভাইয়া, কেউ এক এক করতেছে না, সবাই অলস ভাই। এটা আঁকবেন কেন? এত পরিশ্রমী হওয়ার তো দরকার নাই, আঁকার তো দরকার নেই। ইনাইল্লা, এটা কি হলো? এতক্ষণ কারেক্ট অ্যান্সারটা বেশি ছিল, এখন দেখি কারেক্ট অ্যান্সারটা কমে গিয়ে অন্য একটা জয়ী হয়ে গেল। দেখেন কি অবস্থা, 14, 34, 12, 40। এতক্ষণ কারেক্ট অ্যান্সার ছিল ওই যে 2 নাম্বার অপশনটাই কারেক্ট অ্যান্সার, কিন্তু এতক্ষণ ওইটা বেশি ছিল। লাস্টের দিকে এসে মানুষজনকে আন্দাজে দাগাইছে নাকি। মনে রাখবেন কিছুক্ষণ আগে তো বলছি, ত্রিভুজের যে কোনো দুইটা বাহুর যোগফল 3 নাম্বার বাহুর চেয়ে বড় হইতে হবে। দুইটা বাহুর যোগফল 3 নাম্বার বাহুর চেয়ে সবসময় বড় হইতে হবে। এখন এইটা বলার পর মানুষজন কি ভাবে জানেন? মানুষজন ভাবে যে আচ্ছা এইটার এটা যোগ করলে এটা হচ্ছে বড় হয়, এটার এটা যোগ করলে এটা হচ্ছে বড় হয়, এটা যোগ করলে এটা হচ্ছে বড় হয়, তার মানে সব ক্ষেত্রে ত্রিভুজ আঁকা সম্ভব না। ব্যাপারটা আসলে সেটা না। এটা নিয়মটা হচ্ছে কি একটু বলি। যদি আপনাকে কখনো 3টা দৈর্ঘ্য দিয়ে দেয়, সবাই একটু মনোযোগ দিয়ে শুনবো, যদি আপনাকে কখনো 3টা দৈর্ঘ্য দিয়ে দেয়, নিয়মটা হচ্ছে সবচেয়ে বড় যে দৈর্ঘ্যটা আছে সেটাকে এক পাশে রাখবেন। যেমন এখানে 3টা দৈর্ঘ্য আছে, সবচেয়ে বড় দৈর্ঘ্যটাকে এক পাশে রাখবেন, বাকি 2টা দৈর্ঘ্যকে আরেক পাশে রাখবেন। সবচেয়ে বড় দৈর্ঘ্যটাকে এক পাশে রাখবেন, বাকি 2টা দৈর্ঘ্যকে এক পাশে রাখবেন। সবচেয়ে বড় দৈর্ঘ্যটাকে এক পাশে রাখবেন, বাকি 2টাকে হচ্ছে গিয়ে আরেক পাশে রাখবেন। তাহলে দেখেন এখানে সবচেয়ে বড়টা কত? 4, বাকি 2টা কি 2 আর 3, তো 2 আর 3 যোগ করলে 4 এর চেয়ে বড় হয়, সমস্যা নেই। এখানে সবচেয়ে বড়টা কত? 8, বাকি 2টা যোগ করলে কত হয়? বাকি 2টা যোগ করলে 8 এর চেয়ে বড় হয়, তাহলে এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু 2 নাম্বার কেসটাতে খেয়াল করেন, 3 আর 4 যোগ করলে এটা 7 এর সমান হয়ে যাচ্ছে, তার মানে এই ক্ষেত্রে আপনি ত্রিভুজ আঁকতে পারবেন না। তো সবসময় আমরা খেয়াল রাখবো যে ত্রিভুজ আঁকতে পারবো কি পারবো না সেটা চেক করার জন্য যেই স্টেটমেন্টটা প্রুফ করা লাগে সেটা হচ্ছে ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল 3 নাম্বার বাহুর চেয়ে বড় হইতে হবে। এই যে কোনো দুই বাহু বলতে প্রত্যেকটা দুই বাহুর যোগফল 3 নাম্বার বাহুর চেয়ে বড় হইতে হবে। তো এটা চেক করার নিয়মটা কি? সবসময় বড় বাহুটাকে এক পাশে রাখবেন, বাকি দুইটাকে আরেক পাশে রাখবেন। বড় বাহুটাকে এক পাশে রাখবেন আর বাকি বাহুটাকে আরেক পাশে রাখবেন। ঠিক আছে? তো বড় বাহুটাকে এক পাশে রেখে বাকি দুইটাকে আরেক পাশে রাখার পর যদি দেখেন যে বড় হইছে ওই দুটো বাহুর যোগফল, তাহলে ত্রিভুজ আঁকা যাবে, নাইলে ত্রিভুজ আঁকা যাবে না। ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন। এই প্রথম ক্লাস যেখানে আপনি সবগুলো জারি করে যাবেন এবং দুইটা দাদা প্রশ্নের সঠিক উত্তর দিতে, আর মাশাআল্লাহ মাশাআল্লাহ, গুড। আচ্ছা তাহলে এটা অ্যানসার কি হবে? অ্যানসার হবে 2 নাম্বারটা। এটা যাতে আমরা আমাদের আবেগের সাথে নেক্সট টাইম যাতে কেউ না খেলতে পারে। ঠিক আছে? এটা একটু খেয়াল রাখবেন, এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা একটা ভাই হচ্ছে একটা কথা বলছিলেন, px দাঁড়ানো রিলেটেড দেখি, pxz আর xyz, pxz আর xyz, এই দুইটা আপনি কি বলতে চাচ্ছেন যে এটা সর্বসম কি প্রমাণ করা যায় না? এই দুইটা সর্বসম প্রমাণ করার জন্য তারও ইনফরমেশন জানা থাকা লাগবে। এইটা এটার সমান, এটা অর্ধেকের সমান, এটা হবে। এই দুইটা সর্বসম প্রমাণ করতে আরেকটু ইনফরমেশন জানা থাকা লাগবে আর কি। তবে করা যাবে, বুঝছেন? এটা আসলে করা যাবে না বলা যাবে না, কিন্তু করা যাবে, কিন্তু এটা হচ্ছে লেন্দি হয়ে যাবে, একটু লেন্দি, মানে বাকিগুলো প্রমাণ করে তারপর এটা করা যাবে আর কি। ঠিক আছে? কিন্তু যে এটা যেভাবে প্রমাণ করছে এটা নরমালি এইভাবে প্রমাণটা অ্যাপ্রোচটা করা উচিত আর কি। এখানে যেভাবে করছি না এইভাবে অ্যাপ্রোচটা করতে হবে। ওকে, আচ্ছা তো এইটা ছিল আজকে ক্লাসে যা যা পড়েছেন ওইটার উপর বেসিস করে এখানে একটা বাড়ি কাজ আছে। এটা মানে এটা শুরু করার আগে শেষ হয়ে যাবে, বুঝছেন? একটু চেষ্টা করলে পারবে। এটা বরং ক্লাসে একটা টাইমে এটা বলে দিয়েছিলাম, যারা বুদ্ধিমান বা বুদ্ধিমতী তারা হয়তো লক্ষ্য করেছেন এবং হচ্ছে কি বুঝে ফেলেছেন আমি কোনটার কথা বলতেছি। হ্যাঁ, ক্লাসে একটা টাইমে এটা বলেছিলাম। ও লাস্ট একটা কথা বলবো বলে শেষ করবো বলেছিলাম না, সেটা একটু বলে শেষ করি। সেটা হচ্ছে এটা কোন জায়গার জানি কাহিনীটা, বুঝছেন? এটা আমার মনে নাই, অশোকের নাকি অর্জুনের কাহিনী বলে সম্ভবত, এটা মহাভারতে আছে, কোন জায়গায় সেটা আমার মনে নেই, কিন্তু মেইন যে সামারি সেটা আমার মনে আছে। সেটা হচ্ছে গিয়ে 3জন যোদ্ধা, মনে করেন এ একজন যোদ্ধা, বি একজন যোদ্ধা, সি একজন যোদ্ধা। যোদ্ধা তো বলা ঠিক না, এটা হচ্ছে তীরন্দাজ বলে মনে হয় নাকি, যারা ওই যে ধনুক দিয়ে মানে শিকার টিকার করে ডরে আর কি, তীরন্দাজ বলে মনে হয়, শিওর না, আমি নাম বাংলা আমি খুবই দুর্বল। তো তাদের হচ্ছে কি একজন ট্রেনার আছে,
তো তাদের একজন ট্রেনার আছে আর এখানে হচ্ছে গিয়ে একটা লাঠি, এই লাঠির মধ্যে হচ্ছে গিয়ে মনে করেন এখানে হচ্ছে গিয়ে একটা পাখি, ঠিক আছে, এখানে হচ্ছে আপনার কি একটা পাখি, সেখানে একটা পাখি আর হচ্ছে গিয়ে এই পাখিটা আছে হচ্ছে একটা লাঠির উপরে, ঠিক আছে, পাখিটা উড়ে যাচ্ছে না, পাখিটা বসেই আছে, সুন্দর মতো বসে আছে। তো এখন তো এই তিনজনের মধ্যে হচ্ছে গিয়ে বেস্ট শুটার হচ্ছে গিয়ে এ আর কি, বুঝছেন, এ হচ্ছে বেস্ট শুটার, বি হচ্ছে তারপরের জন, সি হচ্ছে তারপরের জন। তো ফার্স্টে সি কে সামনে দাঁড় করাইছে, সি কে সামনে দাঁড় করা, এ হচ্ছে ট্রেনার। তো ট্রেনার হচ্ছে কি সি কে বলতেছে, আচ্ছা ব্রো তুমি তো দাঁড় করাইছে মানে কি এই শুটিং পজিশনে দাঁড় করাইছে আর কি, মানে যে হচ্ছে কি এখন এই পাখিটাকে শুট করবে। তো সে বলে যে তুমি তোমার সামনে কি দেখতে পাচ্ছ, বলে আমি একটা পাখি দেখতে পাচ্ছি, বলে আর কি দেখতে পাচ্ছ, তো এখানে পিছনে একটা ওয়াল ছিল, বড় একটা ওয়াল ছিল, বলে আর কি দেখতে পাচ্ছ, বলে একটা ওয়াল দেখতে পাচ্ছি, বলে আর কি দেখতে পাচ্ছ, বলে ওই দুজনকে দেখতে পাচ্ছি, বলে আর কি দেখতে পাচ্ছ, আর কি দেখতে পাচ্ছ, তারপর হচ্ছে বলে যে এখানে এই যে উপরে আকাশ, আকাশ মনে করেন পরিষ্কার আকাশ, এগুলো দেখতে পাচ্ছে, এগুলো বলছে, আচ্ছা ঠিক আছে, তো এর আর শুট টুট করতে জানি, এর বসে যাও, তুমি চলে যাও। এবার হচ্ছে বি, বি কে বলছে হচ্ছে গিয়ে, বি কে দাঁড় করাইছে, বি কে দাঁড় করানোর পরে বলছে হচ্ছে গিয়ে তুমি কি দেখতে পাচ্ছ, তো সে পাখি দেখে, আর কি দেখো, বলে পাখি নিচে লাঠি দেখি, আর কি দেখো আশেপাশে গাছ গাছপালা ছিল ওগুলা দেখে, আর কি দেখো ওয়াল দেখে, এগুলো সব দেখে। এরপর হচ্ছে একে ডাকছে, এ তো বেস্ট শুটার, এরা দুজন হচ্ছে শুটিং টুটিং মিস্টিস করে আর কি, বুঝছেন, এই বেস্ট শুটার একে ডাকছে, বলে তুমি কি দেখতে পাচ্ছ, বলে ব্রো আমি তো পাখির চোখ দেখতে পাচ্ছি, বলে আর কি দেখতে পাচ্ছ, বলে আমি পাখির চোখ দেখতে পাচ্ছি। 3 নাম্বার বার জিজ্ঞেস করছে আর কি দেখতে পাচ্ছ, বলে আমি পাখির চোখই দেখতে পাচ্ছি। তো এখান থেকে আসলে কি বোঝাচ্ছে, ফোকাস, সে পাখির চোখ ছাড়া আর কিছুই দেখে না, সে এখানে এই মুহূর্তে সে পাখির চোখ ছাড়া আর কিছুই দেখে না, মানে তার নজর হচ্ছে গিয়ে একমাত্র ওইখানেই আর কি। তো আমরা যারা হচ্ছে গিয়ে যে বিক্ষিপ্ত ভাবে হচ্ছে গিয়ে পড়াশোনা করি আর কি, বুঝছেন, এই যে যারা হচ্ছে গিয়ে যখন যেটা সামনে থাকে ওইটার উপরে, মানে যতগুলাই কম্পিটিটিভ এক্সাম দেখবেন, মানে সবচেয়ে বেশি যে জিনিসটা কাজে লাগে সেটা আমার মনে হয় ফোকাসটা। প্র্যাকটিস সবাই করতেছে, অনেকে দেখবেন অনেক বেশি খাটে, কিন্তু ফোকাসটা ঠিক রেখে হচ্ছে গিয়ে খাটতে পারে না। ফোকাসটা বিভিন্ন দিকে হচ্ছে গিয়ে মানে পরিশ্রম করে, ঠিক আছে, বিভিন্ন ভাবে বিভিন্ন দিকে করে, যার কারণে আলটিমেটলি হচ্ছে প্রোগ্রেস হয় না। তো ফোকাসটা ঠিক রেখে তারপর হচ্ছে কি আমাদের নর্মালি হচ্ছে প্রোগ্রেসটা করা উচিত আর কি। পরীক্ষা অর্ধবার্ষিকীর সামনে আপনার হচ্ছে এখন যত জল্পনা কল্পনা সব হচ্ছে কি অর্ধবার্ষিকী সিলেবাস এবং অর্ধবার্ষিক নিয়ে করা উচিত। দেখবেন হচ্ছে কি ইনশাল্লাহ হচ্ছে যারা অর্ধবার্ষিক পরীক্ষা দিবে এদের মধ্যে হচ্ছে গিয়ে ঠিক ফোকাস থেকে যতজন দিবে তাদের মধ্যে আপনার যদি ফোকাসটা ঠিক থাকে আপনার পরীক্ষাটা ইনশাল্লাহ ভালো হবে। এটা খালি অর্ধবার্ষিকীর কথা বলতেছি না, এটা একটা লং টার্ম ইয়ার কথাও বলতেছি আর কি। অনেকেই দেখবেন হচ্ছে অ্যাডমিশন টাইমে বিশেষ করে এই জিনিসটা অনেক বেশি হয়, এক একজন মানে সবাই সব দিকে হচ্ছে গিয়ে গুলি ছুটতে চায়, এর আলটিমেটলি প্রোগ্রেসটা হয় না। যেটা আলটিমেট ফোকাস থাকার কথা সেটা না রেখে অন্যান্য জিনিসগুলো ফোকাস থাকার কারণে যেটা আউটকাম হওয়ার কথা সেটা আউটকাম আর হয়ে ওঠে না। তো একটু চেষ্টা করবেন যে কাজগুলোই করবেন ওই কাজগুলোতে ফোকাসটা ঠিক রাখার, ঠিক আছে, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ সাকসেস তো ঝক মার কে আয়েগি। আচ্ছা, তো এই হচ্ছে কি মোটামুটি কথা বলতে, আজকের ক্লাসে যদি কোনো জায়গায় কোনো প্রশ্ন থেকে থাকে যেটা আপনি মনে করেন হচ্ছে কি রেকর্ডিং দেখে আপনার পক্ষে বোঝা সম্ভব না, সেই প্রশ্নটা আপনি আমাকে এখন করতে পারেন, আমি চেষ্টা করবো আপনার জ্ঞান পিপাসা হালকা হলেও মেটানো। অনন্য, জি ভাইয়া বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, বলেন। ভাইয়া ইউক্লিডের স্বীকার্য সমূহ পড়াবেন না? ও ভাই, স্বীকার্যগুলো হচ্ছে কি খালি নিজে নিজে একবার দেখে নিবেন, বুঝছেন, স্বীকার্যগুলো হচ্ছে কি খুবই ভেজালের জিনিসপত্র, এটা একটু একবার নিজে নিজে দেখে নিলেই হবে আর কি। মানে এগুলা নিয়ে তো ইউক্লিডের আলাদা একটা জ্যামিতির বই আছে, বুঝছেন, ওই বইগুলার অনেক অনেক বড় বড় জিনিসপত্র খালি এখানে একটা দুইটা লাইনে করে লিখছে। তো দেখলাম যেটা যে ওগুলা যদি পড়াইতে যাই তাহলে হচ্ছে গিয়ে ডেপথ অনেক বেশি দিয়ে কথাবার্তা বলা লাগে, প্লাস হচ্ছে গিয়ে অডিয়েন্স ওইভাবে আগ্রহ পায় না। তো এই জন্য যারা আগ্রহী তাদেরকে বলি নিজে নিজে একটু একবার দেখবেন, আর যদি আরো বেশি আগ্রহী হন ইউক্লিডের জ্যামিতির একটা বই আছে, বুঝছেন, ওই বইটা দেখতে পারেন আর কি। এই এতটুকুই। ওকে ভাইয়া, আসসালামু ওকে, আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই যেহেতু আর কারো কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে আমরা আজকের মতো ক্লাসটা এখানে শেষ করতে পারি। ওকে, আলহামদুলিল্লাহ। ভালো থাকুন তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্টুডেন্ট ভাইয়া পুরো উদ্ভাস সম্পর্কিত তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে চ্যাট বক্সে লিখতে পারো।
যেহেতু কারো কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে আজকের মধ্যে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।